স্বাগত জানাচ্ছি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম লেকচারে। তো আমাদের এই স্লাইডটা তৈরি করেছে সাব্বির মাহমুদ স্যার। উনি লেকচারার পদে আছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এবং বরাবরের মতো আমি আছি এমডি শাহিদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। তো শুরু করা যাক। আমাদের সম্পূর্ণ লেকচার অনেক বড় লেকচার হবে, তো পার্ট বাই পার্ট করতে হবে, নাহলে কমপ্লিট করা সম্ভব হবে না। তো শুরুতেই আমাদের ইন্ট্রোডাকশন। তার জন্য কিছু বই আছে, যে বইগুলো আপনাদের পড়তে পারেন ফার্দার জানার জন্য। সেটা হলো প্রোগ্রামিং উইথ এনসিসি, এটা আমাদের পড়িয়েছে। আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারেন, এখানে বিস্তারিতভাবে লেখা আছে, যেটা হলো বালাগুরুস্বামী। তো আমরা যে কম্পিউটার ফান্ডামেন্টালসের ক্লাস নিয়েছিলাম, সেখানেও এনারই বই ছিল কম্পিউটার ফান্ডামেন্টালসের। তো এনার বই আমরা রিকমেন্ড করতেছি এটার জন্য, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তো এছাড়াও এখানে আছে আমাদের প্রোগ্রামিং উইথ সি, এটা রিফার করেছে আমাদেরকে। যদি আপনি শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শিখতে চান, সেক্ষেত্রে আপনি এই বইটা নিতে পারেন, এই বইটা পড়ে দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে সি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা কীভাবে হয়। তো আমাদের এই লেকচারে আমরা থিওরি পার্ট সহ আমরা কমপ্লিট করার চেষ্টা করব, যার কারণে শুরুর দিকে একটু লেন্দি হতে পারে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে প্রোগ্রাম করতে করতে আমরা এগিয়ে যেতে থাকব। তো শুরুতেই আমাদের ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কী করে? এটা ডিজিটালি কাজ করে। ডিজিটালি কীভাবে? 0 এবং 1, যেটা আমরা বাইনারি হিসেবে জানি, তো এই বাইনারি হিসেবে কাজ করে। তো 0 কি? 0 মানে এখানে নো কারেন্ট, আর এখানে মানে কারেন্ট উপস্থিত আছে, এরকম কিছু একটা বোঝায়, কিন্তু আসলে সেরকম না। এখানেও ইলেকট্রিসিটি থাকে, এবং এখানে একটু বেশি থাকে, এখানে একটু কম থাকে। সো সেসব বিষয়ে যাচ্ছি না, সেটা ইলেকট্রিক্যালের পড়াশোনা হয়ে যাচ্ছে। তো ডিজিটাল কম্পিউটার আসলে কীভাবে কাজ করে? শুরুতে একটা ইনপুট নেয়, ইনপুট ডিভাইসের মাধ্যমেও নিতে পারে, অথবা চাইলে মেমোরি থেকেও নিতে পারে, সেটা আমরা যাব পরবর্তীতে। তো সেই ইনপুটটা আমাদের আসে, এটা আমাদের সিপিইউতে আসে। সিপিইউতে দুইটা পার্ট আছে, এএলইউ এবং সিইউ। এএলইউ কি? এটা হলো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তো এখানে অ্যারিথমেটিক এবং লজিক্যাল কাজগুলো হয়। তারপরে কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করে, ফ্লোটা আসলে কন্ট্রোল করে। এরপরে ইনপুটটা সরাসরি আমাদের চলে আসে মেন মেমোরিতে। তো মেন মেমোরিতে আসলে মেন মেমোরি থেকেও সরাসরি আমরা নিতে পারি আমাদের যে প্রোগ্রামের ডেটা, এই ডেটাটা ইনপুট নিতে পারি। নিয়ে এখানে যে প্রসেসটা ক্যালকুলেশন হয়, এই প্রসেস ডেটাটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখায়। কারণ আউটপুট হিসাবে কোথায় দেখায়? মনিটরে দেখায়, স্পিকারে দেখায়, বা প্রিন্টারে দেখায়। এরকম যেসব আউটপুট ডিভাইস আছে সেসব জায়গাতে দেখায়। তো এটা হলো একটা ডিজিটাল কম্পিউটারের বেসিক ফাংশন। এখন একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার কীভাবে রান করে, তো সেটাই আমরা এখন দেখাচ্ছি একটা ফ্লো চার্টের মাধ্যমে, একটা ডায়াগ্রামের মাধ্যমে। তো শুরুতেই আমাদের হলো ইনপুট ডিভাইস। ইনপুট ইউনিটের মাধ্যমে আমাদের একটা ইনফরমেশন, পিডি মানে প্রোগ্রাম ডাটা, প্রোগ্রাম ডাটাটা আমাদের ইনপুট দিবে। এখন এই ইনপুট ইউনিট যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের ইনপুট ডিভাইস হতে পারে, সেটা হলো কিবোর্ড, মাউস বা ওয়েব ক্যাম হতে পারে, যে কোনো কিছুই। এই ইনপুট ডিভাইস থেকে প্রোগ্রাম ডাটা আসে, এসে আমাদের প্রাইমারি মেমোরি, এটাকে আমরা র্যাম বলছি, রোমও হয়। তো আপাতত আমরা র্যামকেই প্রাইমারি মেমোরি হিসেবে ধরছি। তো আমাদের র্যামে আসবে। র্যামের কাছে এখন দুইটা উপায় আছে। সে চাইলে সেকেন্ডারি মেমোরি যেটা আছে, যেমন আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ বা সিডি বা ডিভিডি বা এসএসডিও আছে, এ ধরনের সেকেন্ডারি মেমোরি থেকে আমাদের ইনপুট নিবে, অথবা সরাসরি ইউজারের থেকে ইনপুট নিবে ইনপুট ডিভাইসের মাধ্যমে। যে কোনো একটা উপায়ে সেই ইনপুট নিবে। নিয়ে যে ডেটাটা যে সে পেলো, এই ডেটাটা সে এখন সিপিইউকে দিয়ে দিবে বা প্রসেসরকে পাঠিয়ে দিবে। প্রসেসরে পাঠানোর পরে প্রসেসর এখানে কাজ করবে, যে তাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশনের ভিত্তিতে সে এখন কাজ করবে। কাজ করার পরে যে একটা জেনারেট হবে, একটা ডেটা জেনারেট হবে বা একটা ইনফরমেশন জেনারেট হবে, সেটা সে আবার সেই প্রাইমারি মেমোরি বা র্যামে পৌঁছে দেবে। তো র্যামে যখন পৌঁছিয়ে দিল, এখন র্যামের কাছে দুইটা উপায় আছে। সেটা কি কি? র্যাম চাইলে, র্যামের কাছে এখন আমার কাছে ডেটাটা চলে এসেছে, যেটা আমাদের সিপিইউ থেকে ক্যালকুলেট করে বা কম্পিউট করে বের করা হয়েছে। এখন এটা চাইলে আমাদের সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরি এখানে সেভ করে রাখতে পারে, অথবা চাইলে আউটপুট ডিভাইস যেগুলো আছে, যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদি, এগুলাতে সে আউটপুট হিসেবে দেখাতে পারে। অর্থাৎ তার কাছে দুইটা উপায় আছে, সে হয় সেভ করে রাখবে, অথবা সেটা দেখিয়ে দিবে আউটপুট ডিভাইসের মাধ্যমে। তো এভাবে আর কি বেসিক্যালি একটা সফটওয়্যার কাজ করে।
বা এইভাবে একটা কম্পিউটার প্রোগ্রাম করা হয়। তো আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে বিস্তারিত, আপনারা পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। এখন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কনসেপ্ট আছে, সেটা হলো প্রোগ্রাম কী জিনিস। প্রোগ্রাম হলো এ সেট অফ ইনস্ট্রাকশন রিটেন টু সলভ এ প্রবলেম। মানে একটা প্রবলেম, আপনাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবেন? কিছু একটা লিখে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিব যে এভাবে এভাবে কাজ করলে এই প্রবলেমটা সলভ হবে। এই যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, এই ইনস্ট্রাকশনটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ একাধিক ইনস্ট্রাকশন হতে পারে, একটাও ইনস্ট্রাকশন হতে পারে, সেটা আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে। সেজন্য বলা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশনের একটা সেট যেটা লেখা হয় একটা প্রবলেম সলভ করার জন্য। এখন ইনস্ট্রাকশন কি হতে পারে? এটা হলো ডিরেকশন হুইচ প্রসেসর ফলোস টু এক্সিকিউট এ টাস্ক অর পার্ট অফ এ টাস্ক। মানে ইনস্ট্রাকশন কি, যে একটা কাজ করার জন্য প্রসেসরকে কিছু স্টেপ বলে দেওয়া হচ্ছে যেগুলা করলে আমাদের প্রবলেমটা সলভ হবে। এই যে জিনিসটা আমরা বলে দিচ্ছি এটাকেই বলা হচ্ছে ইনস্ট্রাকশন। এখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা পার্ট আছে, দুইটা টাইপে ভাগ করা যায়। একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? এইগুলা মানুষ সহজে বুঝতে পারে বা আমি আপনি সহজে বুঝতে পারি, সাধারণত ইংলিশ ভাষার খুবই কাছাকাছি হয়, এগুলাকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি? এই ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটার খুব দ্রুত পড়তে পারে, কিন্তু আমাদের মানুষ হিসেবে এটা পড়াটা এবং লেখাটা একটু কষ্টসাধ্য। তো এখন লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে? মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো বেসিক্যালি আপনার 0, 1, 1, 0 এইসব জিনিসপত্র, এটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এখানে যেটা লেখা হয়েছে এটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে দেখুন কিছু টাইপ আছে যেগুলো আমরা বুঝতে পারছি যে এগুলো ইংলিশ লেটারে লেখা, কিন্তু আসলে কিভাবে কি লিখেছে এটা আমরা বুঝতে পারছি না, এটাই মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর যদি এখানে 0, 1, 0, 1 বা 1, 0 এইসব দিয়ে লেখা থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন কনসেপ্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শুরুতে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, শুরুতে এরকম 1, 0, 1, 0 এসব লিখেই আমাদের প্রোগ্রামিংটা করা হতো। তারপরে সময় যত আগাতে থাকলো তত এটাকে ইমপ্রুভ করা হলো, যেহেতু এটা কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারে, মানুষ ঠিক মতো বুঝতে পারে না, তাহলে এটা দিয়ে আমার কাজ কী? সেজন্য এটাকে ইভলভ করে সিম্বলিক ল্যাঙ্গুয়েজে আনা হলো। সিম্বলিক ল্যাঙ্গুয়েজ যেমন হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মানে কোনো সিম্বল দ্বারা বোঝানো হয়। যেমন এখানে যে সিম্বলগুলো দেওয়া আছে, যেমন এই যে কোড, ডেটা, এগুলো তো আমরা বুঝতেই পারছি, এগুলো কিছু না তো কিছু। তো এভাবে আমাদেরকে সিম্বলিক ল্যাঙ্গুয়েজটা আনা হলো, যেটা হলো 1950-এ। তারপরে চলে আসলো আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ সহজে বুঝতে পারবে এবং সেটাকে কনভার্ট করে আমরা কম্পিউটারকেও বোঝাতে পারবো। তো এইগুলাই আমাদের দুইজনের ক্ষেত্রেই সুবিধা, একজন প্রোগ্রামের জন্য সুবিধা এবং একটা কম্পিউটারের জন্য সুবিধা। তো বর্তমানে যেগুলো এসেছে এগুলো সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে কি আছে? এই যে ক্লাসিফিকেশনটা দেখানো হয়েছে, আমি শুরুতেই যেগুলো বললাম সেগুলাকে এখানে বিস্তারিত বলা হয়েছে, যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হলো বাইনারি নাম্বার 1, 0 এগুলাতে লেখা হয়, সেটা হলো ক্লোজার টু মেশিন, মানে মেশিন সহজেই বুঝতে পারে। নট পোর্টেবল। পোর্টেবল মানে কি? যে আপনি একটা কম্পিউটারে লিখেছেন, আপনার একটা কম্পিউটারে আপনি কোড করেছেন, এই সেম কোডটা আপনি কপি করে আপনার ফ্রেন্ডের কম্পিউটারে প্রিন্ট করলেন বা আপনার ফ্রেন্ডের কম্পিউটারে রান করলেন, তাহলে আপনি যে আউটপুট দেখেছিলেন এখানে সেই আউটপুট দেখাবে না। যদি না দেখায় তাহলে সেটা পোর্টেবল হল না। অথবা যদি দেখা যায় যে আপনি যে কোডটা লিখেছেন সেই কোডটা এখানে পেস্ট করলেও একই রকমই রেজাল্ট দেখা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলা যাবে পোর্টেবল। তো এটাই বলা হয়েছে যে মেশিন ডিপেন্ডেন্ট, মানে আপনি কোন মেশিনে রান করছেন তার উপর ভিত্তি করে আউটপুট যদি দেখায় তাহলে সেটাকে বলা হচ্ছে নট পোর্টেবল। এরকম পোর্টেবল ছিল না, সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। এটার ডিসঅ্যাডভান্টেজ হলো ডিফিকাল্ট টু রাইট প্রোগ্রাম, যেহেতু 0, 1-এ লেখা, তো সহজেই লেখা যাবে না, এটা স্বাভাবিক। তারপরে আমাদের আসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ লাইক ওয়ার্ডস কল নেমোটিক্স। তো নেমোটিক্স কী জিনিস? এই যে যেমন ইংলিশ এই যে ওয়ার্ডগুলো আমরা তো বুঝতে পারছি, যে মুভ লেখা আছে, ক্যারি লেখা আছে, কোড লেখা আছে, এন্ডস লেখা আছে, এগুলো তো আমরা বুঝতে পারছি যে ইংলিশেই কিছু একটা লেখা আছে, কিন্তু কিভাবে কি লিখেছে এটা জানি না, কিন্তু কি লেখা আছে এটা তো বুঝতে পারছি। তো এই যে বুঝতে পারছি এটাকেই বলা হচ্ছে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ।
ক্লোজার টু মেশিন, এটাও মেশিনের খুবই ক্লোজার, কারণ এটা মেশিন সহজেই বুঝতে পারে এবং মেশিন ডিপেন্ডেন্ট, এটাও মেশিন ডিপেন্ডেন্ট। আপনার কম্পিউটারে যেমন লিখবেন আপনার ফ্রেন্ডের কম্পিউটারে তেমন আউটপুট দেখাবে না। ইজিয়ার দেন মেশিন ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইজিয়ার, যেহেতু 0101 এটা বোঝা সহজ নাকি আপনার মুভ লেখা, সিম্পলি মুভ লেখা বোঝাটা সহজ, অবশ্যই এটা বোঝা সহজ, এজন্য এটা হলো ইজিয়ার। রিকোয়ার্ড ট্রান্সলেটর কল্ড অ্যাসেম্বলার। এখানে একটা কথা হচ্ছে যে এটা কি জিনিস। দেখুন আমরা যখন 1010 এই ফরম্যাটে সরাসরি কম্পিউটারকে ইনপুট দিচ্ছি, কম্পিউটার বুঝতে পারে, কারণ কম্পিউটার কাজ করেই 1 আর 0 এটার উপর বেস করে। কিন্তু আপনি যখন অন্য কিছুতে লিখবেন, ধরুন আপনি মুভ লিখেছেন, এই মুভ যখন আপনি কম্পিউটারকে দিবেন, কম্পিউটার তো বুঝতে পারবে না যে কি লিখেছে, এটা কি জিনিস, কারণ কম্পিউটার শুধু বুঝে 0 এবং 1কে। তো এটাকে আমাদের 0 এবং 1 এটাতে আমাদের কনভার্ট করতে হবে, কনভার্ট করে তারপরে কম্পিউটারকে দিতে হবে, কম্পিউটারকে দিলে কম্পিউটার বুঝবে ও আচ্ছা এটা 0101 এটা ছিল। তো এই যে আমরা কনভার্ট করছি, এই কনভার্টের প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সলেটর। আমরা যেটা লিখে দিচ্ছি সেটা ট্রান্সলেট করে কম্পিউটারের ভাষায় লিখে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটরের মধ্যে আছে কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে আমরা নেক্সট স্লাইডেই জানতে পারবো। এখানে আমাদের বলা হচ্ছে অ্যাসেম্বলার কী করে, এই যে আমরা অ্যাসেম্বলি ভাষায় যেটা লিখেছিলাম সেটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে করে, অর্থাৎ অ্যাসেম্বলি টু মেশিন, এই কাজটাই করে অ্যাসেম্বলার। বুঝতে পেরেছেন? এই যে এখানে সেটা বলা হচ্ছে দ্য অনলি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি 10, এটাকেই শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে। তাছাড়া আপনি যে কী লিখছেন, আপনার নাম লিখছেন না আপনার বাবার নাম লিখছেন বা কার নাম লিখছেন, সেটা ওর কাছে কিচ্ছু যায় আসে না। আপনি যতক্ষণ না 10 ফরম্যাটে দিচ্ছেন ততক্ষণ কম্পিউটার বুঝতে পারবে না। তো এখন আসি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি ক্লোজার টু প্রোগ্রাম। আমরা যখন এক্সাম্পল দেখাবো তখন বুঝতে পারবেন, এটা খুবই সহজে বোঝা যায়। আপনাকে 1 সপ্তাহ ক্লাস করালে আপনি এটা বুঝে যাবেন, খুবই সহজেই কোড করতে পারবেন। কিন্তু আপনি যখন মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করানো হবে তখন দেখা যাচ্ছে মাসের পর মাস পরেও আপনি কাজ করতে পারবেন না। এখন কিছু এক্সাম্পল আছে আমাদের, যেমন সি, C++, জাভা এটসেট্রা। এছাড়া এই যে পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, আরও অনেক কিছু আছে, মানে মডার্ন যেগুলো আছে, যেমন রাস্ট আছে, গো আছে, আরও অনেক ধরনের আছে। তো এখানে মূলত আমরা সি নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাস। তো পরবর্তীতে আমরা C++, জাভা, পাইথন এগুলো কভার করার চেষ্টা করব। তো এখানে আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম লাগবে। এই যে একইভাবে যেহেতু আমরা অন্য ভাষায় লিখছি, মেশিন ল্যাঙ্গুয়েজ বাদে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজেই লিখেন না কেন আপনার একটা ট্রান্সলেটর লাগবে। তো এখানে আপনি ইন্টারপ্রেটারও ইউজ করতে পারেন, কম্পাইলারও ইউজ করতে পারেন। এই যে এখানে মোস্ট ইম্পর্টেন্টলি পোর্টেবল, অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি কোড রান করলে যেই আউটপুট পাবেন আপনার ফ্রেন্ডের কম্পিউটারে একই কোডই একই আউটপুট দিবে। এই জন্য এটা পোর্টেবল, এটা হলো মেশিন ইন্ডিপেন্ডেন্ট। আপনি কোন মেশিনে লিখছেন, উইন্ডোজ নাকি ম্যাকওএস নাকি লিনাক্স, এটা ডাজেন্ট ম্যাটার, সব জায়গাতেই একই আউটপুট দিবে। এই জন্য এটাকে মেশিন ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে। এই যে আমাদের দেখুন মেশিন ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখুন আপনি 0101 দেখে কি বুঝতে পারছেন, এখানে কি করা হয়েছে আসলে। এই যে এখানে আমাদের বলে দেওয়া দেখে তো আপনি বলতে পারবেন সহজেই যে এখানে মাল্টিপ্লিকেশন করা হয়েছে, অর্থাৎ এখানে গুণের কাজ করা হয়েছে। এখন কিন্তু আপনি এখানে কিছুই তো বোঝা যাচ্ছে না, শুধু 0101ই দেখে যাচ্ছি, তাছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তো এটাই মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা অনেক কঠিন। এটাকে সলভ করার জন্যই পরবর্তীতে আমাদের নতুন ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপরে এই দেখুন, এটা হলো অ্যাসেম্বলিতে লেখা অ্যাডিশনের কোড বা যোগের কাজ। এখন দেখুন আপনি কিছুটা হলেও তো বুঝতে পারছেন যে এখানে কি লেখা আছে, এলডি অ্যান্ড, ইনার লুপ, এগেন, অ্যাড, এই যে অ্যাড দিয়ে অ্যাডিশন করা হয়েছে, এটা তো আপনি বুঝতে পারছেন। তারপরে এই যে নাম্বার 6, এন্ড, এগুলো কিছু হলেও তো বোঝা যাচ্ছে। কিন্তু আপনি যখন এখানে ছিলেন, মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না, সব 0101। তো এটার পরে যখন আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এসেছে, সি বা C++, পাইথন, জাভা, এইগুলাতে আরও সহজে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ যত মডার্ন হবে, যত হাই লেভেল হবে, তত আমরা সহজে বুঝতে পারবো। এখন এই যে দেখুন
এটা হলো অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশনের কোড, এটা হলো সি প্রোগ্রামে। দেখুন আপনি এটা সহজেই বুঝতে পারবেন। এখানে কি লেখা হয়েছে, ভয়েড মেন, সবগুলো আপনি পড়তে পারবেন, প্রত্যেকটা ওয়ার্ড আপনি পড়তে পারবেন। এই যে ইন্ট, ফার্স্ট, সেকেন্ড, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ফার্স্ট, সেকেন্ড, এই যে সব কিছু কিন্তু আপনি বুঝতে পারছেন। কিভাবে কোনটা কী কাজ করে সেটা আপনাকে বুঝিয়ে দিলে আপনি এখন কোড করতে পারবেন। এটাই সিম্পলিসিটি, এটাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এই যে ট্রান্সলেটর কি করে, এই যে আমরা যেটা বললাম যে অ্যাসেম্বলার আছে, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার আছে। এখানে অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজে লাগে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সিম্পল, এটাই অ্যাসেম্বলার। এবং ইন্টারপ্রেটার এবং কম্পাইলার এটা কি করে, এই যে আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, এইগুলাকে আমাদের ইন্টারপ্রেটার বা কম্পাইলারে পাস করতে হয়। সেটা করে কি, একটা অবজেক্ট কোড জেনারেট করে, যেটা হলো ডট, এক্সটেনশন হলো .o ফর অবজেক্ট কোড। তো এটা যেমন আমাদের ইমেজে থাকে .png, .jpg, তারপরে ভিডিওতে থাকে .mp4, এগুলোকে বলা হচ্ছে এক্সটেনশন। এরকম একটা এক্সটেনশন জেনারেট হয়, সেটা হলো .o, এটা হলো অবজেক্ট কোড। তারপরে আমাদের এখানে একটা লিঙ্কার দরকার হয়। লিঙ্কার কি করে, লিঙ্ক করে, দুইটা জিনিস লিঙ্ক করে। তো কী জিনিস লিঙ্ক করবে, লাইব্রেরি। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে, এখন এই চিন্তার কোনো কারণ নেই। তো এই লিঙ্কার, এই যে আমাদের যে অবজেক্ট কোডটা জেনারেট হয়েছে, এটা ট্রান্সলেট করার পরে এই অবজেক্ট কোডের সাথে এই যে লাইব্রেরিকে যুক্ত করে দেয়। যুক্ত করে দিয়ে একটা এক্সিকিউটেবল কোড বা যেটা আমরা রান করতে পারবো সেটাই আমাদের জেনারেট করে দেয়, অর্থাৎ মেশিন কোড। এই যে 0101 এই টাইপ কোডে আমাদের কনভার্ট করে দেয়। এখন এটা আমাদের বোঝার দরকার নেই যে আমার 0101 কনভার্ট হয়ে গেছে, সেটা আমি বুঝতে যাব, আমার দরকার নেই, কারণ এটা হয়ে গেছে। এটা সরাসরি এখন আমার কম্পিউটারকে দিয়ে দিবে, কম্পিউটার এখন বা পরবর্তীতে কাজ করবে। এখন আমাদের বলা হয়েছে কম্পাইলার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখন আমাদের একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রান করার জন্য অবশ্যই দুইটা ট্রান্সলেটর আমরা জানি, একটা হলো ট্রান্সলেটর এবং একটা কম্পাইলার। তো কম্পাইলার কি, কম্পাইলার হলো একই রকমভাবে, যেহেতু প্রোগ্রাম, কম্পাইলার একটি প্রোগ্রাম যেটা হলো সেট অফ প্রোগ্রামস দ্যাট ট্রান্সফর্ম সোর্স কোড ইন্টু প্রোগ্রাম কোড। অর্থাৎ আপনার যে সোর্স কোড, আমরা যে কোডটা লিখি, যে আমরা সাধারণভাবে প্রোগ্রামার হিসেবে যে কোডটা লিখি, এটাকে বলা হচ্ছে সোর্স কোড। এই সোর্স কোডটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সিম্পল ব্যাপার। অর্থাৎ আপনার কোডকে কম্পিউটার বুঝতে পারে এমন কোডে রূপান্তর করে। কিন্তু করার সময় মাঝে একটা টেম্পোরারি একটা কোড জেনারেট করে, এটাকে বলা হচ্ছে অবজেক্ট কোড। এটাকে অবজেক্ট কোড করে, অবজেক্ট কোডকে তারপরে যে মেশিন কোডে রূপান্তর করে, এটাই করে কম্পাইলার। তো কম্পাইলার কারণ হলো, কম্পাইলার এই সম্পূর্ণ কোডটা একবারে রান করে, একবারে আপনার অবজেক্ট কোডে করে, মানে একসাথে এটা এক্সিকিউট করার চেষ্টা করে। এটাই কম্পাইলারের মধ্যে বেসিক পার্থক্য। তো এটা এখানে বিস্তারিত বলা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো কম্পাইলার কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা হলো আমাদের টার্বো C++, এটা হলো কম্পাইলার ইউজ করে। কম্পাইলার নাম হলো C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে কোড ব্লকস একটা আইডি কি জিনিস, আইডি হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন আপনাকে একটা সফটওয়্যার দেওয়া হবে, এই সফটওয়্যারে আপনি কোড লিখবেন, কোডে কোথাও যদি ভুল হয় তাহলে সেটা দেখিয়ে দিবে, সফটওয়্যারই আপনাকে দেখিয়ে দেবে কী ভুল হয়েছে, এবং আপনি সেখানেই রান করতে পারবেন, রান করে দেখতে পারবেন এটা যদি আমি কোডটা এক্সিকিউট করি তাহলে কি আউটপুট আসবে। এই যে সব কিছু যে একই সাথে করা হচ্ছে, একটি অ্যাপের মধ্যে করা হচ্ছে, এই অ্যাপটিকে বলা হচ্ছে আইডি। এখন আইডি অনেক আছে, তার মধ্যে আমাদের C এবং C++-এর জন্য আছে কোড ব্লকস। এছাড়া আমাদের আছে VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, যেটা হলো বর্তমানে সবথেকে পপুলার, কারণ এটা দিয়ে আপনি যে কোনো কিছু রান করতে পারবেন, যে কোনো কোডই সহজে রান করতে পারবেন। এক কম্পাইলারের ভিতরে বা এক আইডির ভিতরে সব ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করবে, আর কোড ব্লকসে শুধুমাত্র C এবং C++। তো যেহেতু আমি ম্যাকওএস ইউজ করছি, ম্যাকওএসে কোড ব্লকসটা রান করে না, এই জন্য আমাকে VS কোডই রান করতে হচ্ছে। তবে আপনারা চাইলে কোড ব্লকস রান করতে পারেন। তো এইগুলা কীভাবে আপনি সেট আপ করবেন, কোড ব্লকস অথবা VS কোড, সেটা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়েন, আমি হয়তো কোনো একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, তবে আমার কোনো ভিডিও নেই। এখন আমাদের ইন্টারপ্রেটার কী হবে, ইন্টারপ্রেটারও একই কাজ করে। ইন্টারপ্রেটার করে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে
হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তবে এখানে কোনো অবজেক্ট কোড জেনারেট হয় না, অবজেক্ট কোড জেনারেট হয় না। এবং আরেকটা পার্থক্য হলো এখানে লাইন বাই লাইন, যে আপনি এক লাইন লিখলেন, এই এক লাইনই সে এক্সিকিউট করবে, আবার এক লাইন লিখলেন, সেই এক লাইনই এক্সিকিউট করবে, আবার লিখবেন, আবার এক্সিকিউট করবে, করার সাথে সাথে, মানে আপনারও কাজ শেষ, ওরও এক্সিকিউট করা শেষ। এটাই আপনার ইন্টারপ্রেটার কাজ করে, বা লাইন বাই লাইন এক্সিকিউট করে। আর যেটা করতো আমাদের কম্পাইলার সম্পূর্ণ কোড লেখার পরে তারপরে যে সে আউটপুট দেখাতো বা সেটাকে এক্সিকিউট করতো, এবং সাথে অবজেক্ট কোড জেনারেট করতো .o। কিন্তু ইন্টারপ্রেটার লাইন বাই লাইন এটাকে এক্সিকিউট করে, এবং কোনো ভুল হলে প্রতি লাইনেই দেখিয়ে দেয়, এবং কোনো রকম অবজেক্ট কোড জেনারেট করে না। এখন এখানে আমাদের বেসিক পার্থক্য আছে, আমরা যেটা বললাম সেটাই বেসিক পার্থক্য, যে ইন্টারপ্রেটার একটা স্টেটমেন্ট একসাথে রান করে, মানে প্রত্যেক স্টেটমেন্ট আলাদা আলাদাভাবে সে রান করে সাথে সাথেই। এখন যদিও সময় কম লাগে, কিন্তু ওভারঅলি যখন সম্পূর্ণ প্রোগ্রাম এক্সিকিউট করার সময় আসে তখন টাইম একটু বেশি লাগে। এখানে কোনো অবজেক্ট কোড জেনারেট হয় না, সেজন্য আমাদের মেমোরি এফিশিয়েন্ট হয়। অর্থাৎ যেহেতু কোনো কিছু তৈরি হচ্ছে না, কোনো একটা ফাইল তৈরি হচ্ছে না, তাহলে আমাদের অবশ্যই কোনো স্টোরেজও দখল করছে না। এটা রান করতেই থাকে যতক্ষণ না আপনি ইরোর দেখা যাচ্ছে। ইরোর যখন দেখা যাবে তখনই এটা থেমে যাবে, ইন্টারপ্রেট করা থেমে যাবে, এবং আপনাকে ইরোরটা ফিক্স করতে বলবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক আপনার পাইথন, রুবি, এর ধরনের মডার্ন যেগুলো আছে লেটেস্ট, সেগুলা ইন্টারপ্রেটার ইউজ করে। এবং কম্পাইলারের মধ্যে কি আছে, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটা একবারে ট্রান্সলেট করার চেষ্টা করে, সম্পূর্ণ কোড আপনার লেখা হয়ে যাবে, তারপরে ট্রান্সলেট করবে। এবং এখানে কি, যেহেতু আমাদের অবজেক্ট কোড জেনারেট করছে, তো অবজেক্ট কোড জেনারেট করার কারণে মেশিন আপনার মেমোরি একটু বেশি জায়গা দখল করছে, এটাই। এখন যেহেতু সম্পূর্ণ কোডটা একসাথে রান করছে, সেজন্য সময় একটু বেশি মনে হলেও ওভারঅল এক্সিকিউশন টাইম এটা থেকে ফাস্ট, ইন্টারপ্রেটার থেকে ফাস্ট। এবং এটা হলো ইরর মেসেজ দেখায়। ইরর মেসেজ দেখাবে সম্পূর্ণ কোড আপনি যখন এক্সিকিউট করবেন তখন আপনাকে ইরর দেখাবে। আপনি কোন লাইনে ভুল করছেন, লাইন লিখতে লিখতে আপনি একটা লাইনে ভুল করে ফেললেন, তখনই যে ইরর দেখাবে সেই কাজটা করতে পারে না কম্পাইলার। এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি, C++, এগুলা বাই ডিফল্ট কম্পাইলার ইউজ করে। এখন আমরা সিএ চলে যাচ্ছি সরাসরি। এখন সি ল্যাঙ্গুয়েজ যেহেতু পড়ছি, তো শর্ট একটা হিস্ট্রি আমাদের জানা উচিত। সেটা হলো 1972-তে ডেনিস রিচির বেল ল্যাবরেটরিজে এটা ডেভেলপ করে। সেটা হলো ইউএসএতে AT&T আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানির ল্যাবরেটরিতে আর কি এটা ডেভেলপ করে। তো এটা আপনারা যাবেন যখন আইফোন কিনতে যাবেন, আইফোন কিনতে গেলে দেখবেন যে যখন অফিসিয়ালি কিনতে যাবেন ইউএসএতে, তখন এটার মাধ্যমে তারা সেল করে, AT&T এর মাধ্যমে। তো যাই হোক, সেসব আলোচনায় না যায়। তো এখন উনি এই যে ডেনিস রিচি যেহেতু এটাকে ডেভেলপ করেছে, সেজন্য তাকে বলা হয় ফাউন্ডার অফ সি ল্যাঙ্গুয়েজ। এটা এর আগেও যে সি যে প্রথম ল্যাঙ্গুয়েজ এমন কোনো কথা না, এর আগে অনেক ল্যাঙ্গুয়েজ ছিল। তার মধ্যে কিছু মডার্ন ল্যাঙ্গুয়েজ ছিল সেই সময়, সেটা হলো BCPL এ ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল। তো সেসব ল্যাঙ্গুয়েজে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাটাকে ওভারকাম করেই সি আবিষ্কার করা হয়েছে। এবং সি যে পারফেক্ট এমন না, সিতেও অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো ফিক্স করেও পরবর্তীতে C++ এসেছে, এবং সি থেকে আরও অনেক ল্যাঙ্গুয়েজ এসেছে, যেমন জাভা, এ ধরনের। এগুলা সব সি এর উপরে বেস করে এই সব ল্যাঙ্গুয়েজগুলো এসেছে। তারপরে সি আমাদের ইনিশিয়ালি ডেভেলপ করা হয়েছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য। ইউনিক্স মূলত লিনাক্স এবং ম্যাকওএস, এগুলা ইউনিক্স অপারেটিং সিস্টেম। এই সম্পর্কে বিস্তারিত আমরা আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সে আলোচনা করেছি, সেটা দেখে আসতে পারেন। এখন সি এর কিছু হিস্টোরি আছে। শুরুতে আমাদের অ্যালগোল ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে BCPL আসলো, তারপরে বি আসলো, তারপরে ট্রেডিশনাল সি আসলো। এই যে ট্রেডিশনাল সি আসলো, এরপরে সি অনেক বেশি পপুলার হয়ে যায়। অনেক পপুলার হয়ে যাওয়ার পরে মানুষ ইচ্ছামতো এটাকে মডিফাই করতে থাকলো। যে মডিফাই করার পরে সিনট্যাক্সগুলো অন্যরকম হয়ে গেল। এখন সিনট্যাক্স কী জিনিস? এখন আমরা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, যেমন বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো তো একটা ল্যাঙ্গুয়েজ।
প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা গ্রামার থাকে। ইংলিশেরও গ্রামার আছে, বাংলারও গ্রামার আছে, হিন্দিতেও আছে, আরবিতেও আছে, সব কিছুতেই গ্রামার থাকে। গ্রামার কী করে? একটা স্ট্রাকচার, একটা ল্যাঙ্গুয়েজ কেমন হবে তার একটা স্ট্রাকচার ডিফাইন করে। সেরকম এই যে প্রোগ্রামিংয়েও তো একটা ল্যাঙ্গুয়েজ, সাথে ল্যাঙ্গুয়েজ আছে, এটারও তো একটা গ্রামার দরকার আছে, সেটাকে স্ট্রাকচার্ড ওয়েতে। সেই গ্রামার ছাড়া অন্য কোনোভাবে লিখলে সেটা ভুল হবে। এই যে স্ট্রাকচার বা গ্রামার, এই গ্রামারটাকেই বলা হয় সিনট্যাক্স। প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় সিনট্যাক্স। তো ট্র্যাডিশনাল সি যখন আসলো, তখন মানুষ ইচ্ছামতো তার গ্রামার তৈরি করা শুরু করলো বা সিনট্যাক্স তৈরি করা শুরু করলো। তখন আপনি এক ভাষাতে কথা বলেন এবং আপনার ফ্রেন্ডও একই ভাষাতে কথা বলে, কিন্তু দুইজন দুই রকম গ্রামার ব্যবহার করছে। তাহলে কি আপনারা দুইজন কমিউনিকেট করতে পারবেন বা নতুন কিছু আবিষ্কার করতে পারবেন? এই সমস্যাটার সময় তখন প্রকটভাবে দেখা গেল। তারপরে এই যে আমেরিকান স্ট্যান্ডার্ড করলো কি, তারা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল। এই স্ট্যান্ডার্ডেই পরবর্তীতে যত সি লেখা হবে, সি ল্যাঙ্গুয়েজ লেখা হবে, সব এই স্ট্যান্ডার্ড বা এই সিনট্যাক্স ফলো করবে। সেটাকেই বলা হচ্ছে এনসিসি। এই যে এনসিসি কমিটি 1989 এই টাইমটাতে স্ট্যান্ডার্ড সেট করে দিল। তার পরবর্তীতে এটাকে আপডেট করা হয়েছে, কিন্তু আগের মতো ওই রকম অতগুলা চেঞ্জ করা হয়নি। যে আগে যেমন ভিন্ন ভিন্ন করা হয়েছিল, একটার সাথে একটা মিল ছিল না, সেরকম না। এখন স্ট্রাকচার্ড ওয়েতে ধীরে ধীরে ডেভেলপ হলো। এখন দেখা যাচ্ছে যে 19 আছে, 17 আছে, এরকম আরও লেটেস্ট আছে। এটা হলো C99 পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা স্ট্যান্ডার্ড। এখন সি আমরা কেন শিখবো আসলে? যে এতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদে আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেমিস্টারে কেন শুধু সি শেখানো হচ্ছে, অন্যগুলো না শিখি? আরও অ্যাডভান্সগুলো দিয়েই শুরু করতে পারতাম আমরা। এত ব্যাকডেটেড দিয়ে আমরা কেন শিখবো? এটার কারণ হলো, এটা সিম্পল, আপনি সহজেই বুঝতে পারবেন। আপনি এই লেকচারটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কত সিম্পল সিনট্যাক্স। এবং এর অনেক লাইব্রেরি আছে। লাইব্রেরি কি, যে আপনি যখন একটা কাজ করবেন, সেই কাজটা আপনার দেখা যাচ্ছে 10 লাইন কোড লিখলে হয়ে যায়, 10 লাইন কোড করলে। কিন্তু লাইব্রেরিতে কেউ একজন কোডটা লিখে রেখেছে আগে, আপনি এখন সেই কোডটাই ইউজ করবেন। অর্থাৎ আপনার এই 10 লাইনের কোডটাই আপনি এখন 2 লাইনে সলভ করে ফেলতে পারবেন, বা 2 লাইনেই একই রকম কাজ করতে পারবেন। তাহলে কি আপনি অবশ্যই 2 লাইন ইউজ করতে চাইবেন। এই 2 লাইন ইউজ করার জন্য এই যে আমাদের লাইব্রেরি ইউজ করা হচ্ছে। এই লাইব্রেরির আমাদের অ্যাবিলিটি আছে সি ল্যাঙ্গুয়েজে। এটা লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে পরবর্তীতে, তো সেটা নিয়ে এখন মাথা ঘামিয়েন না। এখন শুধু জেনে রাখেন যে এর একটা রিচ সেট, এখানে রিচ মানে ধনী বোঝাচ্ছে না, এর মানে সমৃদ্ধ লাইব্রেরি ফাংশন আছে, এই কারণে এটাকে সিম্পল বলা হচ্ছে। এরপরে আমাদের আছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট আর পোর্টেবল, যেটা আমাদের শুরুতেই বললাম যে আপনার কম্পিউটারে আপনি লিখলে আপনার ফ্রেন্ডের কম্পিউটারে একই আউটপুট দেখাবে। এই যে পোর্টেবল করতে পারছেন, আপনার কোড আপনি যে কোনো কাউকে দিতে পারছেন, সেটা ব্যবহার করতে পারে। আপনি যে আউটপুট দেখাতে যাচ্ছেন সেটাই সে দেখবে। এরপর এটাকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এটাকে অনেক সময় মিড বলা হয়, অনেক সময় হাইও বলা হয়, তবে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলার চেষ্টা করব, কারণ এটার উপরে বেস করে অনেক ল্যাঙ্গুয়েজ এসেছে। যে রিচ লাইব্রেরি, সেটা আবার বলা হয়েছে মেমোরি ম্যানেজমেন্ট। এটা ইম্পর্টেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট কি, আপনার মেমোরি কতটা এফিশিয়েন্ট। অর্থাৎ আপনার যদি 10 জিবি, আপনার জিবি দিয়ে বোঝাচ্ছি, আপনার যদি একটা কাজ 10 জিবি দিয়ে লাগে, একটা কাজ করতে আপনার 10 জিবি স্টোরেজ লাগবে, এবং আরেকটা কাজ করতে আপনার 1 জিবি স্টোরেজ লাগবে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই 1 জিবি স্টোরেজ লাগবে এমন কাউকে দিয়ে আপনি কাজ করাবেন, মানে আপনি শুধু স্টোরেজ কেন নষ্ট করাবেন? এজন্য এই যে যখন আপনার স্টোরেজ মেন কনসার্ন, আপনার কম জায়গার ভিতরেই বেশি কাজ করতে হবে, তখনই আমরা সি টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, C++, এগুলো ইউজ করি, কারণ এগুলা কম জায়গাতেই বেশি কাজ করতে সক্ষম, কারণ এর মেমোরি ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে। তো এই কারণেই এটা হলো ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে। তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। এটা মানে আপনি যখন রান করবেন, রান করার পরে তার প্রয়োজন অনুযায়ী সে মেমোরি অ্যালোকেট করতে পারে বা মেমোরি দখল করতে পারে, এটার ফিচার আছে সিতে। তো এই জন্যই এটাকে আমরা ব্যবহার করছি। তারপরে স্পিড, যেহেতু আমরা ফাস্ট কাজ করতে পারি, এটা হলো আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি, যার কারণে মেশিনও সহজে বুঝতে পারে, মানুষের একটু বুঝতে কষ্ট হয় শুরুর দিকে, কিন্তু মানুষ যখন বুঝে ফেলতে পারে তখন খুবই দ্রুততার সাথে কাজ করতে পারে। এছাড়া পয়েন্টার আছে। পয়েন্টার কী জিনিস? পয়েন্টার হলো একটা ভেরিয়েবল, যেটা হলো
মেমোরি অ্যাড্রেস স্টোর করে। তো পয়েন্টার সম্পর্কে ডেডিকেটেড একটা কোর্স আছে, আমাদের লেকচার আছে পয়েন্টার, রিকারশন, এগুলো নিয়ে। তো এইগুলো নিয়ে বেশি মাথা কামাতে হবে না। রিকারশন কী জিনিস? রিকারশন একটা ফাংশন কি সেটাও আমরা পরবর্তীতে জানবো। তো শুধু এটুকুই জানেন যে রিকারশন একটা ফাংশন, যে ফাংশনটা নিজেকে নিজে কল করতে পারে। সাধারণত কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। আপনি যতক্ষণ না কাজ করতে বলছেন ততক্ষণ কম্পিউটার কাজ করতে পারবে না। তেমনই আপনি যখন একটা ফাংশন লিখবেন তখন আপনি যতক্ষণ না তাকে কল করছেন বা তাকে ডাকছেন ততক্ষণ সে রেসপন্স করবে না। কিন্তু রিকারশন যে ফাংশনটা বা রিকারসিভ ফাংশন, এই ফাংশনটা নিজেকেই নিজে ডাকতে পারবে বারবার। তো এই অ্যাবিলিটিটা তার আছে, এটা সি ল্যাঙ্গুয়েজে সম্ভব। তারপরে এখানে হলো এক্সটেন্সিবল, মানে নতুন নতুন যে টেকনোলজি আসে সেটাও সিতে ইনক্লুড করা হয়, যার কারণে এটা অ্যাডাপ্ট করতে পারে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হলো স্ট্রাকচার্ড বা প্রসিডিউরাল। স্ট্রাকচার্ড কেন এটা আমরা একটু পরেই জানবো, তো এটা আপাতত এখানে বলছি না। এই যে এখন দেখুন কেন স্ট্রাকচার্ড বলা হয় বা মডিউলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এটা একদম অর্গানাইজডভাবে থাকে। অর্গানাইজডভাবে কীভাবে? আপনার খুব বড় একটা কাজ আছে, আমি সাধারণত যে উদাহরণটাই দিই, যে আপনি একটা বিল্ডিং বানাবেন। বিল্ডিং যখন কনস্ট্রাকশন করবেন শুরুতে কি করা হয়? একটা বেজ করা হয়, একটা ফাউন্ডেশন করা হয়। ফাউন্ডেশনের পরে এই যে এরকম পিলার দেওয়া হয়, পিলার দেওয়ার পরে এখানে আমাদের ইট দেওয়া হয়, ইট দিয়ে গাঁথা হয়। ইট দিয়ে গাঁথার পরে এখানে প্লাস্টার করা হয়, প্লাস্টার করার পরে রং করা হয়। এভাবে করতে করতে এটা 100 তলা 200 তলা হবে। তার মানে কি? এই যে ভাগ ভাগ করে আমরা কাজ করছি, যে ফাউন্ডেশন দেয় সে কিন্তু পিলার করে না, যে পিলার করে সে কিন্তু আপনার এখানে প্লাস্টার করে না, যে প্লাস্টার করে সে রং করে না। এরকম সবার কিন্তু কাজ আলাদা আলাদা। একটা বড় কাজ করার জন্য ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে। এই যে ভাগ করার যে সক্ষমতা, এটাকেই বলা হচ্ছে স্ট্রাকচার্ড, মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে। এই ফিচারটা আছে আমাদের সিতে, যার কারণে এটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো যেটা বললাম সেটাই লেখা আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। যে আমাদের একটা মেইন মডিউল আছে, মডিউলকে বলা হচ্ছে একটা অংশ, আমাদের একটা মেন টার্গেট আছে। ধরুন এই টার্গেটকে আমরা ছোটো ছোটো অংশে ভাগ করতে পারি, যে এটা আমাদের টার্গেট 100 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং। এটাকে আমরা ফার্স্টে ভাগ করব, যে হ্যাঁ আমাদের এখন একতলা একতলা করে করতে হবে। এখন প্রত্যেক তলায় কী করতে হবে? ফাউন্ডেশন দিতে হবে, প্লাস্টার করতে হবে, পেইন্ট করতে হবে। এই যে ছোট ছোট ভাগ করলাম, এই ভাগগুলো যখন মিলাবো, মিলাতে মিলাতে যে আমাদের 100তম ফ্লোর হয়ে যাবে। তো এভাবেই ছোট ছোট অংশে ভাগ করা যায় স্ট্রাকচার্ড ওয়েতে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। এখন উদাহরণ দেখা যাক যে কেন তাহলে অন্য ল্যাঙ্গুয়েজগুলো স্ট্রাকচার্ড না এবং সি স্ট্রাকচার্ড। এটা হলো বেসিক ল্যাঙ্গুয়েজ। বেসিক বলতে একটা ল্যাঙ্গুয়েজের নামই বেসিক, আমরা সাধারণ ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি না। তো এখানে দেখুন কি করেছে, যে আয়ের মান 0 ইনিশিয়ালাইজ করেছে, আয়ের মান বাড়িয়েছে, সাম করেছে, তারপরে এখানে কন্ডিশন দিয়েছে, তারপরে প্রিন্ট করেছে, শেষ। কেমন? মানে স্ট্রেট ফরওয়ার্ড, লাইন বাই লাইন করে দিয়েছে। আর এটা দেখুন, এটা কিসে লেখা আমি ঠিক জানি না, এটা ফাংশনের লেখা রয়েছে। তো এটা সম্ভবত আমাদের জাভাস্ক্রিপ্টে হতে পারে। তো যাই হোক, তো এটা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। তো এখানে দেখুন কত সুন্দরভাবে লেখা আছে, যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, তারপরে আমাদের একটা লুপ চালিয়েছি, শেষ কাহিনী। ভেরিয়েবল নিয়েছি, লুপ চালিয়েছি, শেষ। কারণ এগুলা কীভাবে কী কাজ করে, কোনটা কীভাবে কাজ করে সেটা আমরা পরবর্তীতে জানবো, একটু পরেই জানবো। তো সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তো এই যে এটা একটা স্ট্রাকচার করা হয়েছে, যে সব কিছু একটা মিনিং আছে, কিন্তু এখানে লাইন বাই লাইন লিখে দিয়েছে। নর্মাল আমরা যখন ইংলিশ লিখি বা বাংলা লিখি লাইন বাই লাইন লিখে চলে যায়, কোনো স্ট্রাকচার নেই। কিন্তু এখানে একটা স্ট্রাকচার আছে, এটাই পার্থক্য স্ট্রাকচার্ড এবং একটা আনস্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। এখন আমরা তো জানলাম যে সির বেসিক বা সব কিছুই জানলাম, এখন সি কোথায় কোথায় ইউজ হয় এটা তো আমাদের জানতে হবে। তো শুরুতে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কী জিনিস? অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট ওয়ার্কস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, আমরা সংজ্ঞা দিলাম। তো যাই হোক, অপারেটিং সিস্টেম কি? একটা কম্পিউটার কাজ করতে যা লাগে, যে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা কিভাবে কম্পিউটার হার্ডওয়্যারের সাথে রিলেট করবে, তো সেটাই কি ডিফাইন করে আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কী আছে? যেমন উইন্ডোজ আমরা বেশিরভাগ মানুষই চালাই, তারপরে আমি চালাচ্ছি ম্যাকওএস,
এছাড়াও আছে লিনাক্স, যেটা খুবই কম সংখ্যক মানুষ ইউজ করে। তো এইগুলো অপারেটিং সিস্টেম, এইগুলো লেখার জন্য আমাদের সি ল্যাঙ্গুয়েজ লাগে। তারপরে ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, এই যে যেমন আমরা কম্পাইলার যেটা বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এরকম অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সব ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা কম্পাইলার। আপনার সি এর জন্য যে কম্পাইলার সেটা আপনি C++এও ইউজ করতে পারবেন, কিন্তু জাভাতে ইউজ করতে পারবেন না। আবার পাইথনের যে কম্পাইলার সেটা আপনি সিতে ইউজ করতে পারবেন না। এরকম সব ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা কম্পাইলার আছে। তো সেই কম্পাইলারগুলো আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে থাকি। তারপরে অ্যাসেম্বলার কী করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এটাও আমাদের লেখা হয়। তাছাড়াও টেক্সট এডিটর, যে আমরা যে নোটপ্যাড জানি যে এই যে নোটপ্যাড একটা টেক্সট এডিটর, মানে আপনার টেক্সটটাকে এডিট করা যায়। এই ধরনের জিনিসপত্র আমাদের সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়। নেটওয়ার্ক ড্রাইভার, মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনি তৈরি করবেন, এটার সক্ষমতা আছে সি ল্যাঙ্গুয়েজে। যেমন আমাদের সি থেকেই আপনাদের হয়েছে আমার C++, জাভা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ সি থেকে এসেছে, মানে সি দিয়েই এগুলাকে প্রোগ্রাম করা হয়েছে। তারপরে ডেটাবেস নিয়ে কাজ করা হয়, যখন ব্যাকএন্ডের জিনিসপত্র পড়বেন তখন বুঝতে পারবেন। এছাড়াও ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, এই যে আমাদের কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, মানে সকল ট্রান্সলেটরই আমাদের সি দিয়ে ব্যবহার করা হচ্ছে। যে আপনি যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করতে যাচ্ছেন, যে না আমার সি ভালো লাগছে না, আমার জাভা, পাইথন এসব ভালো লাগছে না, আমি নিজের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করব, এই যে ল্যাঙ্গুয়েজ যে তৈরি করলেন সেটা থেকে আমাদের ট্রান্সলেট করে তো সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে তৈরি করতে হবে। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার যে পদ্ধতি, এটাও আমাদের সি ল্যাঙ্গুয়েজ দিয়েই লাগবে। অর্থাৎ আপনার জীবনে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ লাগে, এই জন্যই সি এর দরকার আছে। তারপর ইউটিলিটিস, এই ইউটিলিটিস হলো ছোটো ছোটো প্রোগ্রাম যেগুলো আমাদের অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফিচার অ্যাড করে। যেমন আমাদের দেখা যাচ্ছে যে সার্চ, উইন্ডোজ যে সার্চ, আপনি সার্চ দিচ্ছেন, এই সার্চটা অপারেটিং সিস্টেমে অ্যাড করে দিচ্ছে ছোটোখাটো ফিচার। তাছাড়া দেখা যাচ্ছে যে ডিস্ক স্ক্যানার, আপনার ডিস্কে কতটুকু খালি জায়গা আছে সেটাকে ক্লিন আপ করছে। তো এই ধরনের ছোটো ছোটো ফিচারগুলো অপারেটিং সিস্টেমে যুক্ত করে, এটাই মূলত ইউটিলিটিস। এই ইউটিলিটিস তৈরি করতেও আমাদের সি ল্যাঙ্গুয়েজ লাগে। যেহেতু অপারেটিং সিস্টেম নিজেকেই তৈরি করতে সি ল্যাঙ্গুয়েজ লাগছে, সেহেতু তার ছোটো ছোটো ফিচার তৈরি করতেও তো অবভিয়াসলি আপনার সেই ল্যাঙ্গুয়েজই লাগবে। তারপরে যেটা বললাম যে সিকে মাদার ল্যাঙ্গুয়েজ ধরা হয়, এটাকে বেস করেই আমাদের সি শার্প, এটাকে বলা হচ্ছে সি শার্প, জাভা, C++, এই ধরনের ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। যখন এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা শেখার জন্য যাবেন তখন দেখবেন যে সি এর সাথে সিনট্যাক্স মিলে। সিনট্যাক্স কি, গ্রামার, মানে একই রকমই অনেকটা দেখতে মনে হবে। তারপরে এটা হলো সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে সিস্টেম সফটওয়্যার যেগুলো আছে, মানে আপনার কম্পিউটার যে হার্ডওয়্যার ম্যানেজ করবে যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো আমাদের সি দিয়েই তৈরি করা হয়। যেমন অপারেটিং সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার, তারপরে এই যে নেটওয়ার্ক ড্রাইভার তো পড়লাম, এগুলা সি দিয়েই প্রোগ্রাম করা হয়। এখন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, তো এখানে অনেক কিছু আছে, তো এটা সম্পর্কে আমরা যাচ্ছি না, কারণ ওভারঅল পড়ার দরকার নেই, আমাদের সি নিয়েই পড়তে হবে। তো সি ল্যাঙ্গুয়েজের আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে সেগুলো পড়ি। সি অ্যাডভান্টেজ অবশ্যই এটা সিম্পল এবং সহজে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপরে এটা হলো কম্পাইলার বেসড, এটাকে ধরা হচ্ছে যে অ্যাডভান্টেজ, অবশ্য এটাকে অনেক জায়গায় ডিসঅ্যাডভান্টেজ বলেও ধরা হয়। যে কম্পাইলার বেসড মানে এটাকে রান করতে কম্পাইলার লাগে, ইন্টারপ্রেটার দেওয়া হয় না, তবে বর্তমানে ইন্টারপ্রেটার দেওয়া হয়, সেটা হলো মডার্ন জিনিসপত্র। এটা পোর্টেবল, অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় পোর্টেবল করা যাচ্ছে। তারপরে এটা হলো লার্জ কালেকশন অফ লাইব্রেরি ফাইলস, এর অনেক লাইব্রেরি আছে। তারপরে এটা হলো সাপোর্ট সিস্টেম প্রোগ্রামিং, মানে আপনি সিস্টেমকে মডিফাই করতে পারবেন, আপনার কম্পিউটারকে মডিফাই করতে পারবেন সি দিয়ে। তারপরে এটা অনেক অপারেশন আছে, অনেক ধরনের অপারেশন করা যায়, লজিক্যাল, অ্যারিথমেটিক হলো ম্যাথমেটিক্যাল যেগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। তাছাড়াও লজিক্যাল আছে, গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন ইত্যাদি, তো এগুলা সাপোর্ট করে। তারপরে আমাদের স্ট্রিং হ্যান্ডেল করতে পারে। স্ট্রিং কী জিনিস? স্ট্রিং হলো ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারে কী জিনিস? যে আমরা একটা লেটারকে আমরা বলছি ক্যারেক্টার। এরকম ক্যারেক্টার যখন অনেকগুলা ক্যারেক্টার পাশাপাশি বসে তখন একটা ওয়ার্ড, আমরা তো জানি ইংলিশের ক্ষেত্রে যখন অনেকগুলা ক্যারেক্টার পাশাপাশি বসে তখন একটা ওয়ার্ড তৈরি করে, এই ওয়ার্ডকেই বলা হচ্ছে স্ট্রিং। এবং
একটা সেন্টেন্সকেও স্ট্রিংয়ের মধ্যেই ধরা হচ্ছে, তো মানে মাল্টিপল ওয়ার্ড যেখানেই আছে সেখানে মাল্টিপল ক্যারেক্টার যেখানে আছে সেটাকেই বলা হচ্ছে স্ট্রিং। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপর এটা হলো স্মল সাইজ ইমপ্লিমেন্টেশন। এটা কি জিনিস? যে আপনি ছোটোখাটো কাজ করতে পারছেন, আপনার বড় কোনো প্রোগ্রাম বানানোর দরকার নেই, আপনি ছোট কাজ করবেন, তখন আপনারা সি দিয়ে কাজ করতে পারবেন। তারপরে ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা হলো রান টাইম চেকিং মেকানিজম নেই, মানে যেহেতু ইন্টারপ্রেটার ইউজ করছে না, ইন্টারপ্রেটার কী করে প্রত্যেক লাইনে ভুল থাকলেই সেটা সাথে সাথে দেখিয়ে দেয়, দিয়ে আপনাকে বলে যে এটা এখন সঠিক করুন। কিন্তু যেহেতু সি আমাদের কম্পাইলার ইউজ করে, কম্পাইলারে তো এই ফিচারটা নেই, তো আপনি যখন সম্পূর্ণ কোড রান করবেন তখনই শুধুমাত্র ইরর দেখাবে, তখন আপনার খুঁজতে হবে। আপনি যখন 1-2 হাজার লাইনের কোড লিখেছেন, লেখার পরে আপনি যখন রান করলেন তখন আপনার দেখালো ইরর, তো আপনার এখন 1-2 হাজার লাইন এখন খুঁজতে হবে যে কোথায় ইরর হয়েছে। তো এটা একটা ব্যাড সাইড। কিন্তু বর্তমান যেসব কম্পাইলার আছে বা বর্তমান যেসব আইডিই আছে সেগুলাতে আপনি লাইন বাই লাইন দেখতে পারেন। তো এটা কেস সেন্সিটিভ মানে যদি আপনি ইন্ট লিখেন, ইন্ট মানে ইন্টিজার, এটা লিখেন, ইন্ট লিখেন, ইংলিশে দুইটার অর্থ সেমই, কিন্তু আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলাতে কেস সেন্সিটিভ বলা হচ্ছে সেগুলাতে যখন লিখবেন তখন দুইটা ভিন্ন মিনিং এখানে করে। তাছাড়াও যখন আপনি আইএন এটা ধরেন বড় হাতের দিয়ে দিলেন, অথবা আইটা বড় হাতের দিলেন, বাকিগুলো সব ছোটো হাতের দিলেন, এই সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস বুঝবে। এই জন্য বলা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস বলতে আপার কেস, লোয়ার কেস, এগুলাকে আমরা লেস বলি, কিন্তু আমরা সাধারণভাবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার বলে থাকি, তো এইগুলাকে আসলে কেস বলা হয়। এটা সাপোর্ট করে না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? এটা হলো, এটাও এক ধরনের স্ট্রাকচার, কিন্তু এগুলাতে সবগুলাকে অবজেক্ট হিসেবে ধরা হয়। তো এটা বিস্তারিত আমরা পরের সেমিস্টারে জানতে পারবো। পরের সেমিস্টারে একটা কোর্সই আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তখন আমরা লেকচার তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তখন আর কি আমরা জানতে পারবো যে ওওপি আসলে কি। তো আপাতত জেনে নিন যে এটা সিতে সাপোর্ট করে না। সিতে যেহেতু সাপোর্ট করে না, এটার ওভারকাম করে আমাদের C++ এসেছে, যেটাতে আমাদের ওওপি সাপোর্ট করে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে, কিন্তু সিতে এই সাপোর্টটা নেই। এখন সি প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি। আসলে সি প্রোগ্রাম কিভাবে লেখা হয়? সি প্রোগ্রাম লিখতে গেলে কিছু পার্ট আছে, সেটা হলো প্রি প্রসেসর কমান্ড। প্রি প্রসেসর কমান্ড কি? এই যে শুরুতেই কিছু একটা লিখতে হয়, ইনক্লুড stdio.h, লাইনের ব্যাখ্যায় যাব, এটা লিখতে হয়, এটা আমাদের শুরুতেই লিখতে হয়, এটাকে আমরা বলছি প্রি প্রসেসর। তারপরে ফাংশন, একটা ফাংশন লিখতে হয়, ইন্ট মেইন ফাংশন লিখছি, এটাকে বলা হচ্ছে ফাংশন। তারপরে আমাদের ভেরিয়েবল লিখতে হয়, ভেরিয়েবল দিতে হয়, যেমন ইন্ট সাম ইকুয়াল টু 0, এই যে এটা একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল। তারপরে স্টেটমেন্ট অ্যান্ড এক্সপ্রেশন। এখন আমাদের স্টেটমেন্ট, এই যে এটা একটা স্টেটমেন্ট কি? যে এই যে ইকুয়াল দিয়েছি, ইকুয়াল দেওয়ার কারণে একটা এক্সপ্রেশন হয়ে গেছে, যে সেটাকে আমরা বলছি যে স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন দুইটা একসাথে, আবার প্রতিটা শেষে সেমিকোলন দিতে হয়। তারপরে কমেন্টও লেখা যায়। কমেন্ট এমন জিনিস যে আপনি যেটা লিখবেন সেটা কোনো এফেক্ট ফেলবে না, আপনি যা ইচ্ছা এখানে লেখেন, ABCD A to Z 1 2 3 4 ইত্যাদি যা কিছু লিখেন আপনি কমেন্ট আকারে, সেটা আপনার প্রোগ্রামে কোনো এফেক্ট ফেলবে না, মানে সেটা রানই হবে না। আপনার যে কম্পাইলার আছে সেটা সিম্পলি সেটাকে ইগনোর করে চলে যাবে সেই লাইনটাকে। এখন আমাদের শুরুতে কিছু জিনিস ফলো করতে হয়, সেটা হলো হেডার ফাইল যেটা বললাম প্রি প্রসেসর, এটাকেই বলা হচ্ছে হেডার ফাইল। ইনক্লুড stdio.h, এটা আমাদের হেডার ফাইল। তারপরে আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হয়, ইন্ট মেইন, এটা ডিক্লেয়ার করতে হয়। একটা ব্লক তৈরি করতে হয়, কতটুকু এটা সীমানা সেটা নির্ধারণ করে দিতে হয়। তারপরে নেসেসারি ভেরিয়েবল, যতগুলো আমার ভেরিয়েবল লাগবে সেগুলো আমরা ডিফাইন করে দিই, ইত্যাদি ডিফাইন করে দিই। তারপর এখন আমাদের এই যে ভেরিয়েবলটা নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে কিছু রাখতে হবে। এখন সেটা আমি ইউজার থেকেও নিতে পারি, অথবা আমি নিজে প্রোগ্রামার হিসেবে চাইলেও কিছু রাখতে পারি, সেটাকে বলা হবে অ্যাসাইন। আমি কিছু রাখলে সেটা অ্যাসাইন হবে, এবং ইউজার যদি কিছু দেয় তাহলে আমাদের রিড করতে হবে।
তারপরে স্টেটমেন্ট, এখন আমি যেগুলো পেয়েছি এগুলো দিয়ে আমরা কী করবো, আমরা লিখতে পারি সাম +1, এটা আমি লিখতে পারি যে সামের মানে 1 বাড়িয়ে দিলাম এটা। তারপরে এই যে কাজ শেষ, এখন আমাদের আউটপুট দিতে হবে। এখন আউটপুট আমি রাইট বা প্রিন্ট করতে পারি। প্রিন্ট করা মানে আপনি যে আইডিইতে লিখছেন এই আইডিইতেই শো করবে, এবং রাইট মানে আপনার ফাইলে একটা ফাইল ক্রিয়েট করবে, .txt নামে একটা ফাইল তৈরি করবে, সেই ফাইলের মধ্যে লিখে দিবে, কারণ আপনার ইচ্ছা। তারপরে এন্ড দ্য প্রোগ্রাম, আপনার প্রোগ্রামটা শেষ। এই যে আমাদের এক্সাম্পল চলে এসেছে, এখন আমরা বোঝার চেষ্টা করি এখানে কি। এই যে আমাদের যে প্রি প্রসেসর বা হেডার ফাইল, এটা লিখতেই হবে, এটা আপনাদের এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। আপনি যত প্রোগ্রামই করেন না কেন এই স্ট্রাকচার আপনাকে প্রত্যেকবারই ফলো করতে হবে, তো এইটুকু মুখস্থ রাখাটাই বেটার। তারপরে এই যে ইন্ট মেইন দিয়ে বোঝাচ্ছে আমাদের ফাংশন, মেইন ফাংশন। প্রত্যেকটা সি প্রোগ্রামের একটা মেইন ফাংশন থাকবেই, অন্য ফাংশন থাকুক বা না থাকুক মেইন ফাংশন থাকবেই, তার ভিতরে আমরা মূলত সব কাজ করি। তারপরে এটাকে বলা হচ্ছে কমেন্ট। এই যে কমেন্ট লেখার সিনট্যাক্স, এটা এই যে এটা দিয়ে সিনট্যাক্স, এটা দিয়ে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে। এই যে এখানে যা লিখবেন সেটাই আপনার কমেন্ট হিসেবে গণ্য হবে। তারপরে এই যে প্রিন্টএফও একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে যা লিখবেন সেটাই আপনার প্রিন্ট করবে। তারপরে রিটার্ন 0, আমাদের শেষ ফাংশন, এইটুকুই শেষ আমাদের সীমানা। এটা যদি আপনি রান করেন তাহলে আপনার সামনে হ্যালো ওয়ার্ল্ড এই প্রোগ্রামটা রান হবে। এখন এটা বেসিক, শুধুমাত্র এক্সাম্পলের জন্য আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব, তখন বোঝা যাবে। তো এই যে আমি যেটা বললাম সেটাই আপনার এখানে বিশ্লেষণ করে বলেছে, আপনারা ভিডিওটা পজ করে এখান থেকে পড়ে নিতে পারেন। তারপরে আমরা আগাচ্ছি। এখন আমাদের যে রান করলাম, কোডটা লিখলাম, এটাকে বলা হচ্ছে সোর্স কোড। আমরা যেটা লিখেছি, এই যেটুকু লিখলাম এটাকে বলা হচ্ছে সোর্স কোড, যা আমরা লিখবো সেটাই সোর্স কোড। এই সোর্স কোডটা এখন এক্সিকিউট করবে কীভাবে, কম্পাইল এবং এক্সিকিউট কীভাবে করবে, সে এখানে অনেক কথাবার্তা আছে, তবে আমরা ছবি দেখলে বুঝতে পারবো। তো ছবিতে দেখি আইডি বা এডিটর। এখন কোড আপনি চাইলে এডিটরেও লিখতে পারেন, আইডিতেও লিখতে পারেন। তো আমরা আইডি নিয়েই কাজ করছি। আইডিতে আমরা একটা কোড লিখলাম। কোড লেখার পরে প্রি প্রসেসর, এই যে আমরা যে শুরুতে কিছু দিয়েছিলাম হেডার ফাইলে ইনক্লুড করেছিলাম, এটা দেখবে কোড লেখার পরে, ওখানে যেয়ে দেখবে যে ওখানে কি আছে, ওই জিনিসপত্রগুলো নিবে সব একসাথে করে দিয়ে এখন কম্পাইলারে পাস করবে। কম্পাইলারে পাস করলে কম্পাইলার কী করবে, ট্রান্সলেট করে দিবে, আমাদের ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। কনভার্ট করে দেওয়ার আগে এখানে লিঙ্কারের একটা কাজ আছে। লিঙ্কার কি করে, দুইটা জিনিস যুক্ত করে। তো কি যুক্ত করবে, লোডার যুক্ত করবে। এই যে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামারটা কম্পাইলারে এসে আটকে যাবে, এই কম্পাইলারে এই লোডারটাও লোড হবে। তার মানে আমাদের এখানে কি আছে, কোডও আছে, এখন লোডারও আছে, এই দুইটা জিনিস আছে। এই দুইটাকে মিক্স করে আমাদের মেশিন কোড জেনারেট করবে, বা 01, এই 01 এরকম জিনিসপত্র জেনারেট করবে। এটা এখন সিপিইউতে যাবে, সিপিইউতে যে সিপিইউ তার কাজ করবে, করার পরে আমাদের আউটপুট দিবে। এটাই হলো বেসিক জিনিস। এখন আমাদের ছবি হিসেবে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে প্রোগ্রামার বা আপনি এখন একজন প্রোগ্রামার, আপনি টেক্সট এডিটর বা আইডি, এখানে আপনি কোড লিখলেন, এই যে এই কোডটা লিখলেন, যেটাকে আমরা বলছি সোর্স কোড। এই সোর্স কোড কম্পাইলারে পাস করে দিলেন। কম্পাইলার কি করে, একটা অবজেক্ট কোড জেনারেট করে। এই যে এই কোডটা জেনারেট করেছে, এটা টেম্পোরারিভাবে, এটা ফাইনাল কোড না এখনও, এটা তৈরি করলো। এরপরে এটা লিঙ্কারে পাঠিয়ে দিবে। লিঙ্কার কি করে, লিঙ্ক করে দুইটা জিনিস। লিঙ্কার এই যে লাইব্রেরি, যে ওই যে আপনারা লিখেছিলেন না ইনক্লুড stdioh, এটা লিখেছেন। এই যে বারবার যে stdioh লিখছে, এর মানে কি, stdio মানে std মানে স্ট্যান্ডার্ড, io মানে i মানে ইনপুট, ও মানে আউটপুট, এবং .h মানে হেডার ফাইল বা ফাইল এক্সটেনশন। যেহেতু আমরা বলেছিলাম এই যে অবজেক্ট কোডে যেমন ও, পিকচারে png, .jpg, এরকম ডট দিয়ে সামথিং লেখা হয়, এটাকে এক্সটেনশন বলা হচ্ছে। ওটা দিয়ে বোঝা যায় যে জিনিসটা আসলে কি। তেমন এই যে .h মানে এটা একটা হেডার ফাইল, এটা বোঝাচ্ছে। তো এই জিনিসটা ইনপুট করে দিবে লিঙ্কার।
দেওয়ার পরে আমাদের ফাইনাল একটা এক্সিকিউটেবল কোড তৈরি হলো, এটা হলো ফাইনাল মেশিন কোড, যেটা এখন মেশিনকে দিলে মেশিন বুঝবে। এটাই দিয়ে দিল, দিয়ে আমাদের রানার বলা হচ্ছে। তো এখানে আমাদের সিপিইউকে বোঝানো হচ্ছে, এটা আমাদের সিপিইউকে এখন দিয়ে দিল, সিপিইউ কাজ করবে, দিয়ে আমরা যেটা লিখেছিলাম সেই অনুযায়ী আমাদের একটা আউটপুট দেখাবে। এটাই হলো একটা ডেভেলপমেন্ট ফেজ বা একটা এক্সিকিউশন ফেজ সি প্রোগ্রামের। এখন গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করলে ভালো, না করলে সমস্যা নেই, তবে আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি তো আমাদের এই রুলগুলো ফলো করা উচিত। তো শুরুতে কি একটা প্রবলেম, আপনাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, এই প্রবলেমটা আপনাকে অ্যানালাইজ করতে হবে, মানে বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কী চাচ্ছে এবং কিভাবে সলভ করা যায়। তো অ্যানালাইজ করতে হবে, কোথায় করতে হবে? আপনার ব্রেইনে করলেন, করার পর একটা অ্যালগোরিদম লিখতে হবে, অ্যালগোরিদম ফ্লোচার্ট সেটাও আছে পরবর্তীতে, তো সেটা আমরা দেখাবো আস্তে আস্তে। তো অ্যালগোরিদম আপনাদের লিখতে হবে, খাতায় লিখতে হবে যে আমি একটা প্রবলেম অ্যানালাইসিস করলাম, যে বুঝলাম কীভাবে করব, মানে কীভাবে করব সেটাই আমি লিখবো এখন খাতায় বা পেপারে। তারপরে আমরা ফ্লো চার্ট, এটা হলো গ্রাফিক্যালি দেখাবো ফ্লো চার্ট, যেমন দিয়ে কিছু জিনিসপত্র, মানে আপনি যে লিখলেন অ্যালগোরিদমটা লিখলেন সেটার একটা পিকচার ফর্ম বলতে পারেন, এটাকে আপনার লিখতে হবে পেপারে। তারপরে আপনার কাজ কি? অ্যাকচুয়ালি আমরা এখন কোডিংয়ে চলে যাব। কোডিং করব কোথায়? কম্পিউটারে করব। তারপরে কম্পাইলার হবে কোথায়? কম্পিউটারে হবে। রান হবে কোথায়? কম্পিউটারে হবে। ডকুমেন্টিং হবে কীভাবে? মানে আপনি যে লিখলেন, এই যে কাজ করলেন, যে কীভাবে কী হয়েছে, রান করলেন, এক্সিকিউট করলেন, এই জিনিসপত্রগুলো আমরা এখন ডকুমেন্ট আকারে তৈরি করব, যেন অন্য কেউ বুঝতে পারে, অন্য কাউকে আমি শেয়ার করতে পারি যে আমি এভাবে কাজ করেছি, তোমার যদি এই ধরনের প্রবলেম সলভ করতে হয় তাহলে তুমি এভাবে কাজ করতে পারো। এই যে বলে দিচ্ছেন ডকুমেন্ট আকারে, এটাকেই বলা হচ্ছে ডকুমেন্টিং। এটাও কোথাও করব? কম্পিউটারে করব। তারপরে মেনটেইনিং প্রোগ্রাম, মানে আপনি লিখেছেন একটা প্রোগ্রাম বানিয়েছেন, এখন নতুন কোনো ফিচার অ্যাড করছেন, যেমন আপনি একটা ফেসবুক বানিয়েছেন, এখন আপনার নতুন একটা ফিচার, মেসেজ করা একটা ফিচার, এই ফিচারটা আপনি অ্যাড করে দিচ্ছেন, এই ফিচারটা অ্যাড করতে পারছেন, এই জন্য এটাকে বলা হচ্ছে মেনটেন। অথবা আপনি করার সময় ঠিক ছিল, পরবর্তীতে একজন রান করতে যেয়ে একটা ইরর দেখাচ্ছে, আপনি সেই ইররটা ফিক্স করে দিচ্ছেন। এই যে এইসব কাজগুলো, এটাকে বলা হচ্ছে মেনটেন করা, যেটাও আপনি কম্পিউটারেই করবেন। এখন আমাদের আসে অ্যালগোরিদম ফ্লোচার্ট, এই জিনিসটা কি? অ্যালগোরিদম হলো স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আর ফর্মুলা ফর সলভিং এ প্রবলেম। মানে কি, একটা প্রবলেম আপনাকে দিয়েছে, আপনি এখন এটা কীভাবে সলভ করবেন, যেই স্টেপগুলো আছে, এটা হলো প্রত্যেক স্টেপ বাই স্টেপ, মানে আমি এখন এই কাজটা করব, তারপরে এই কাজটা করব, তারপরে এই কাজটা করব, এভাবে করে আমার প্রবলেমটা সলভ করব। এই যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, এটাকেই বলা হচ্ছে অ্যালগোরিদম। এখন অ্যালগোরিদম লেখার তেমন কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, আপনি ইচ্ছা মতোই লিখতে পারেন, তবে গুড প্রোগ্রামার হিসেবে কিছু জিনিস ফলো করতে হয়, সেটা হলো সুডোকোড। অ্যালগোরিদমকে সুডোকোডও বলা হয়। তো শুরুতেই আপনার হলো ওয়ান স্টেটমেন্ট পার লাইন লিখতে হবে, মানে একটা লাইনে একটা জিনিসই লিখতে হবে, যে আপনি মাল্টিপল জিনিস লিখবেন না, তাহলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তারপরে ক্যাপিটালাইজ ইনিশিয়াল কিওয়ার্ড, মানে কিওয়ার্ড যেগুলো আছে, যে আপনি ইনপুট নিচ্ছেন, তখন আপনি লিখবেন ইনপুট। তারপরে দেখা যাচ্ছে আপনি কম্পিউট করবেন, এই যে এই জিনিসপত্রগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আবারও বলছি, এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম নেই কোনো, কিন্তু গুড প্রোগ্রামার হিসেবে এগুলো ফলো করা উচিত। তারপরে এই যে সুডোকোড কী জিনিস? সুডোকোড হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সুডোকোড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা নর্মালি একটা রাফভাবে, যে আপনি যে এই যে স্টেপগুলো লিখেছেন, এটারই একটা রাফভাবে একটা কোড লিখেছেন, আপনার ইচ্ছা মতো আপনি একটা কোড লিখেছেন, তো সেটাকেই বলা হচ্ছে সুডোকোড। এখন এই যে আমরা এখন 2টা নাম্বার যোগ করব, আপনাকে 2টা নাম্বার দেওয়া হয়েছে, এই 2টা নাম্বার যোগ করার একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। তার জন্য অ্যালগোরিদম কী হবে? শুরুতে স্টার্ট, এটা আপনার মনে রাখতে হবে, স্টেপ 1-এ স্টার্ট এবং লাস্ট স্টেপে এন্ড, এই 2টা আপনার দিতে হবে। তারপরে কি করতে হবে? আপনার নাম্বার নিতে হবে, প্রথম নাম্বারটা নিতে হবে, তারপর দ্বিতীয় নাম্বারটা নিতে হবে। এজন্য এখানে ইনপুট দেওয়া হয়েছে, যেহেতু এখানে ইনপুটটা কিওয়ার্ড, এজন্য এটা ক্যাপিটালে দিতে হবে, এটাও ক্যাপিটালে দিতে হবে। হলো, আপনি 2টা নাম্বার নিয়েছেন, এখন কি করতে হবে? 2টা নাম্বার যোগ করতে হবে, এজন্য অ্যাড, এর একটা কিওয়ার্ড অ্যাড ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার,
মানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারে যোগ করে দিব আমরা। কীভাবে যোগ করবো সেটা আমরা পরবর্তীতে জানবো। তারপরে ডিসপ্লে দ্য অ্যাডেড ভ্যালু, এই যে যোগ করলেন যেটা আমরা পেয়েছি সেটা আমরা ডিসপ্লে করব বা শো করব। তো শো করলাম, আমার কাজ শেষ, আমার টাস্ক কমপ্লিট, এখন আমি বেরিয়ে যাব এক্সিট করে, সেটাই হলো এন্ড দিয়ে বেরিয়ে যাব। এভাবে আরও কিছু আছে, প্রবলেম আছে যে দুইটা নাম্বারের মধ্যে গ্রেটার নাম্বার কোনটা সেটা ফাইন্ড আউট করার জন্য একইভাবে স্টার্ট করব, দুইটা নাম্বার নিব, নেওয়ার পরে আমরা কন্ডিশন দেখব যে কোনটা ফার্স্ট, কোনটা গ্রেটার দেন, কোনটা লেস দেন সেটা দেখব। যদি ট্রু হয় তাহলে আমরা মুভ অন করবো, আর যদি না হয়, যদি দুইটাই সমান হয় তাহলে আমরা এই স্টেপে আসবো, এসে আমাদের প্রোগ্রাম এন্ড করে দিব। এভাবে কয়েকটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলো আপনারা অ্যালগোরিদম দেখে লাইন বাই লাইন পড়লে বুঝতে পারবেন। এখন আসে আমাদের ফ্লো চার্ট কি? পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আমরা যে অ্যালগোরিদমটা লিখলাম, এই যে অ্যালগোরিদমগুলো লিখলাম, এগুলো কিন্তু লেখার ভাষায় লেখা দেখে অনেক সময় বোরিং মনে হয়, কিন্তু যখন আমি পিকচার আকারে দেখাবো তখন কিন্তু সেটা বুঝতে সুবিধা হবে। এই জন্যই আমরা ফ্লো চার্ট আবিষ্কার করা হয়েছে। ফ্লো চার্ট কি? পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম। তো এখানে কিছু সিম্বল আমরা ইউজ করি, সেগুলো স্পেসিফিক, যেগুলা একদম নির্দিষ্ট, আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন না, তাহলে তার মিনিং চেঞ্জ হয়ে যাবে বা আপনি ভুল করবেন। তো ফার্স্টে আসে ক্যাপসুল কী করে? এটা হলো স্টার্ট বা এন্ড বোঝায়। এই যে আমাদের যে শুরুতে ছিল স্টার্ট এন্ড, এটা আমাদের বোঝাবে ক্যাপসুল, এই চিহ্নটা। তারপরে প্যারালোগ্রাম, এটাকে আমরা রম্বস বলে থাকি। রম্বস কী করে? ইনপুট আউটপুট। এই যে ইনপুট নিয়েছে না, এই যে আউটপুট দেখাচ্ছে, ডিসপ্লে মানে আউটপুট, ইনপুট আউটপুট এইগুলা করবে কি? এই যে এটা দিয়ে ইনপুট আউটপুট, এই যে ইনপুট আউটপুট। তারপরে রেক্ট্যাঙ্গেল আমাদের প্রসেস বোঝাবে। প্রসেস কোনটা? এই দেখুন একটা প্রসেস, এটাকে প্রসেস দ্বারা বোঝাবে। এখানে কিছু একটা আমরা অ্যাসাইন করেছি ইত্যাদি। তারপরে আমাদের ডায়মন্ড শেপ কী করবে? ডিসিশন নিবে। এই যে দেখুন ডিসিশন, এই যে এখানে ডিসিশন, এখানে লুপ চালাচ্ছি, লুপের ক্ষেত্রেও একটা ছোটোখাটো ডিসিশন ব্যবহার করা হয় আর কি। তো এই কারণে এখানে ডিসিশন বা ডায়মন্ড শেপ। তারপরে কি? অ্যারো, ফ্লো কন্ট্রোল কি? এই যে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই যে বোঝাচ্ছি একটা অ্যারো দিয়ে, এটাকেই বলা হচ্ছে ডায়মন্ড। তারপরে সার্কেল, কানেক্টর, যখন আপনি দুইটা বা একাধিক কানেক্ট করতে যাবেন তখন এইরকম কানেক্টর দিয়ে বোঝানো যায়। এটা বেসিক্যালি যখন আপনি 2 পেজ বা 3 পেজের প্রোগ্রাম রান করবেন, ফ্লোচার্ট আঁকবেন, তখন এটা কাজে লাগে, কিন্তু সাধারণত প্রয়োজন হয় না। এখন দেখুন এইভাবে যদি লেখা থাকে তাহলে আপনি ভালো বুঝবেন না, এই জন্যই আমাদের ফ্লোচার্ট আবিষ্কার হয়েছে। ফ্লোচার্ট আপনি এরকম পিক্টোরিয়াল ফরম্যাটে দেখতে পারবেন। আর এটা হলো অ্যালগোরিদম, যেটা হলো লিখিত, সরাসরি লিখিত। এই যে দেখুন, এই যে আমাদের 2টা নাম্বার যোগ করার ফ্লোচার্ট কী হয়েছে? স্টার্ট হয়েছে, নাম্বার নিয়েছে 2টা, যোগ করেছে, ডিসপ্লে করেছে, স্টপ করেছে, শেষ। এই যে আমাদের দেখুন, এটা ছিল আমাদের প্রোগ্রাম, এটা আমাদের অ্যালগোরিদম ছিল, এবং এটা আমাদের ফ্লোচার্ট, একই জিনিসের। তাহলে কি মনে হচ্ছে, এটা সহজ নাকি এটা সহজ? অবশ্যই এটাই সহজ, কিন্তু যেহেতু ছোট প্রোগ্রাম দেখা যাচ্ছে সেজন্য মনে হচ্ছে যে দুইটাই সহজ, কিন্তু এত ছোট প্রোগ্রাম দিবে না। আপনি যখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন গুগল, মাইক্রোসফট অথবা অ্যাপেলে, তখন আপনার অনেক বড় বড় প্রোগ্রাম আসবে, তখন এই অ্যালগোরিদম দেখতে বিরক্ত লাগবে। কিন্তু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুইটাই আপনার জন্য জরুরি। এখন আমরা যে ফ্লোচার্ট করলাম, এই ফ্লোচার্ট থেকে আমরা এখন কোডে কনভার্ট করব। কিভাবে কোড লিখব? এই যে শুরুতে আমাদের ইনক্লুড লিখব, এটা কি? হেডার ফাইল লিখব। ওই যে আপনাকে মুখস্থ করতে বলেছিলাম, মনে আছে? এটুকু মুখস্থ করতে হবে, এটুকু মুখস্থ করতে হবে, এই অংশটুকু দেখুন প্রত্যেকবার রিপিট হবে। তার মাঝে আমরা ক্যালকুলেশন করব। তো এই যে আমরা লিখলাম যে 2টা ইনপুট নিলাম, এই যে কিভাবে ইনপুট নিলাম, এই যে এটা হলো ইনিশিয়ালাইজ করেছি, 2টা রেখেছি জায়গা। তারপরে এখানে আমরা ডিসিশন মেক করেছি যে কোনটা বড়, যদি
এ বড় হয়ে যায় তাহলে আমরা এর মান দেখিয়ে দিব, যদি বি বড় হয়ে যায় তাহলে বি এর মান দেখিয়ে দিব। আর যদি কোনোটাই না হয়, দুইটার একটাও না হয়, তার মানে বোঝা যাচ্ছে দুইটাই সমান। এই মেসেজটা আমরা লিখে দেবো বোথ আর ইকুয়াল, দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো। এটা যদি রান করি তাহলে আমাদের এমন একটা আউটপুট আসবে। এখন আমাদের সি টোকেন। সি টোকেন কী জিনিস? টোকেন হলো স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট, মানে এই যে আমরা যে অনেক কিছু লিখছি, এই যে স্মলেস্ট জিনিস, একদম ছোট জিনিস, এর থেকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, এটাকে বলা হচ্ছে টোকেন। এখন টোকেন কি কি হতে পারে? কিওয়ার্ড, এই যে এইটা, এই যে দেখুন, এই যে ইন্ট একটা কিওয়ার্ড, রিটার্ন এরকম একটা কিওয়ার্ড, এগুলাকে রিজার্ভড ওয়ার্ড বলা হয়। এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না ভ্যারিয়েবলের নাম হিসেবে। তো এরকম 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে। তারপরে আছে আইডেন্টিফায়ার, এই যে এগুলাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। এই যে নাম, যে কোনো নাম, এগুলাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। তারপরে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট মূলত ভ্যালু। কনস্ট্যান্ট মানে তো আমরা জানি যেগুলোর মান পরিবর্তনশীল না, ধ্রুব থাকে সবসময়, সেগুলোকে বলা হয় কনস্ট্যান্ট। এগুলো কনস্ট্যান্ট আছে। তারপর আসছে স্ট্রিং, স্ট্রিং যেটা বলেছিলাম সেট অফ ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলে যা হয়, এখন সেটা ওয়ার্ডও হতে পারে, সেন্টেন্সও হতে পারে। তারপর আছে স্পেশাল সিম্বল, স্পেশাল সিম্বল এই যে থার্ড ব্র্যাকেটকে বলা হচ্ছে, এটাকে ব্র্যাকেট বলা হয়, এটাকে বলা হয় কার্লি ব্রেসেস বা ব্রেসেস বলা হয়। এবং অপারেটর কি? যোগ বিয়োগ গুণ ভাগ, এসব চিহ্ন যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অপারেটর। তাহলে কয়টা আমরা সি টোকেন পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টা। তাহলে সি টোকেন কয়টা? 6টা। এখন এখানে একটা নোট দেওয়া আছে, এভরি সি ওয়ার্ড ইজ ক্লাসিফাইড অ্যাজ এ আইদার কিওয়ার্ড অর আইডেন্টিফায়ার। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড, এই যে এইগুলো তো ওয়ার্ড এক একটা, এই ওয়ার্ডগুলা হয় আইডেন্টিফায়ার হবে, না হয় কিওয়ার্ড হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ফার্দার ক্যালকুলেশনের জন্য। এখন আমাদের বুঝতে হবে কিওয়ার্ড কি এবং আইডেন্টিফায়ার কি। আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। কিওয়ার্ড কি? তাদের মিক্সড মিনিং আছে, ফিক্সড একটা মিনিং আছে, কোনটা দিয়ে কী হবে। যেমন ইন্ট, এটা একটা ফিক্সড মিনিং আছে। ইন্ট মানে ইন্টিজার। ইন্টিজার কী জিনিস? ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4 -1 -2 এইসব ইত্যাদি, মানে একদম পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নেই, এগুলাকে বলা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার দিয়ে তো আমরা নির্দিষ্ট করে দিলাম যে যেগুলা দশমিক নেই সেগুলাকেই বলা হচ্ছে ইন্টিজার, একদম পূর্ণ সংখ্যা। তার মানে এটার অর্থ তো একদম ফিক্সড, এটাকে বলা হচ্ছে ইন্টিজার। এবং এটা সব সময় লোয়ার কেসে লেখা হয়। শুরুতে বলেছিলাম আপার কেস, লোয়ার কেস, আপার কেস, লোয়ার কেস। আপার কেস কি? আপার কেস আমরা বলি ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারকে বলা হচ্ছে আপার কেস, লোয়ার কেস বলা হচ্ছে স্মল লেটার। তো এটুকু আপনারা মাথায় রাখেন, কারণ আমি ক্যাপিটাল লেটার স্মল লেটার বলবো না, এটা আমরা প্রোগ্রামিং ভাষায় বলবো আপার কেস, লোয়ার কেস। তো এই জিনিসটা আপনারা নোট করে রাখেন, পরবর্তীতে আমরা আপার কেস এবং লোয়ার কেস বলবো। এখন আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার কী হলো? এটা হলো নাম বোঝায়, যেটা আপনি ডিফাইন করবেন, এটা আগে থেকে রিজার্ভ না। এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল, ফাংশনের নাম অথবা অ্যারের নাম। এই নামটা আপনি ইউজ করতে পারবেন আপনার ভ্যারিয়েবলে, ফাংশনে অথবা অ্যারেতে। চাইলে আপনি আপার কেসও দিতে পারবেন, লোয়ার কেসও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু কিওয়ার্ড যেগুলো আছে অবশ্যই লোয়ার কেস হতে হবে। এবং ফার্স্ট লেটার বা ফার্স্ট ক্যারেক্টার হবে আপনার অ্যালফাবেট, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত। এটা হতে পারে ক্যাপিটাল লেটারের এ থেকে জেড অথবা স্মল লেটারের এ থেকে জেড। এবং আন্ডারস্কোর এটা দিয়েও হতে পারে, মানে একটা নাম, সাম। বানান ভুল হয়েছে, সমস্যা নেই, কারণ আইডেন্টিফায়ারের বানান ভুলের কোনো সমস্যা নেই। এটা দিলাম, এই যে আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, এটা ঠিক ভ্যালিড। এই যে এখানে পরবর্তীতে আসে আমাদের যে এই যে এটা কি ভ্যালিড না ইনভ্যালিড, যেহেতু আমাদের বলেছে অবশ্যই ক্যারেক্টার হতে হবে
অথবা আন্ডারস্কোর হতে হবে। যেহেতু শুরুতে নাম্বার দিয়ে হয়ে গেছে এই জন্য এটা ইনভ্যালিড। তারপরে পরবর্তীতে আরও যাই, আরও আছে অনলি লেটার ডিজিট আন্ডারস্কোর, মানে শুধুমাত্র নাম্বার থাকতে পারবে, লেটার থাকতে পারবে বা আলফাবেট থাকতে পারবে এবং আন্ডারস্কোর থাকতে পারবে। এছাড়া আপনি কোনো কিছু দিতে পারবেন না আইডেন্টিফায়ারে, কোনো কিওয়ার্ড দিতে পারবেন না। যেমন ইন্ট একটা কিওয়ার্ড, আপনি দিতে পারবেন না ইন্ট, এটা কখনোই দিতে পারবেন না যে ইন্ট নামের একটা ভেরিয়েবল নিচ্ছেন এবং ডেটা টাইপও দিচ্ছেন ইন্ট, এটা আপনি পারবেন না, এটা আইডেন্টিফায়ারে সম্ভব না। তারপরে মাস্ট নট কন্টেন্ট হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কি? একটা স্পেস ব্ল্যাঙ্ক, আপনার স্পেস বাটন প্রেস করলে যেটা আসে সেটাকেই বলা হচ্ছে হোয়াইট স্পেস। এটা কন্টেইন করতে পারবে না। এই দেখেন এখানে এই ভুলটা করেছে, এই যে স্টুডেন্ট লিখেছে মার্কস লিখেছে, মাঝে একটা স্পেস দিয়ে ফেলেছে, এজন্য এটাও ইনভ্যালিড হয়ে গেছে। তাছাড়া কিন্তু সবই ঠিক আছে। দেখুন ক্যারেক্টার দরকার, শুধু ক্যারেক্টার, হ্যাঁ দিয়েছে, সমস্যা নেই। তারপরে কেস সেন্সিটিভ, যেহেতু আমরা বলেছি এটা কেস সেন্সিটিভ, তাহলে আপার কেস এবং লোয়ার কেস ডিফারেন্ট মিনিং, অর্থাৎ আপনি অল ক্যাপসে কাউন্ট লেখা আর এই কাউন্ট লেখা এবং এই কাউন্ট লেখা তিনটা আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে এবং এটার লেন্থ অবশ্যই 32 ক্যারেক্টার হতে হবে, মানে ABCD এভাবে আপনি 32 পর্যন্ত যাইতে পারবেন, এটা লিমিট। তো এখন ভ্যালিডের দেখালাম, আমি তো ইনভ্যালিডগুলো দেখালাম। ভ্যালিড দেখুন, এই যে শুরুতে ক্যারেক্টার দিয়ে হয়েছে এবং শেষ হয়েছে 1 দিয়ে, শেষ কী দিয়ে হচ্ছে সেটা ব্যাপার না, তার মানে এটা ঠিক হচ্ছে। যদি আপনি 1টা শুরুতে দেন তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, ইরর দেখাবে। তারপর স্টুডেন্ট মার্কস যদি আপনার এভাবে লেখার দরকার হয়, মাঝে একটা আন্ডারস্কোর দিয়ে যুক্ত করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে, এটা ভ্যালিড হয়ে যাবে। এখন কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল কী জিনিস? ভ্যারিয়েবল কী জিনিস? যেটার মান পরিবর্তন হয়, বা চলক, বাংলাতে আমরা বলি চলক, অর্থাৎ যেটার মান পরিবর্তন হয়। যে আজকে আপনার নেম একটা ভ্যারিয়েবল। নেম কি? আজকে আমার নাম সৌরভ, যেটা আমার স্কুল পর্যন্ত ছিল, স্কুল কলেজ পর্যন্ত ছিল সৌরভ নাম, কিন্তু আমি যখন ভার্সিটিতে আসলাম, ভার্সিটিতে আমার নাম হয়ে গেল শাহিদুর, কারণ আমার সার্টিফিকেটে এই নাম। এই যে নাম যে পরিবর্তন হলো, নাম পরিবর্তনশীল, এটা কিন্তু ভেরিয়েবল। তারপর এজ, আমার এজ স্কুল কলেজে ছিল কত? 17-18, ভার্সিটিতে এসে 21-22 হয়ে গেল। এই যে এজ ভেরিয়েবল, পরিবর্তন হচ্ছে। কিন্তু কনস্ট্যান্ট কী জিনিস? যেগুলোর মান ফিক্সড, আজীবন সমান থাকবে, কখনোই চেঞ্জ হবে না। যেমন পায়ের মান কি চেঞ্জ হচ্ছে? আপনি ছোটোবেলায় যখন পায়ের মান লিখেছিলেন 1416 লিখতেন, এখন আপনি ভার্সিটিতে পড়েন, আপনি কি লিখবেন? আপনি কি সেই ছোটোবেলারটাই লিখবেন, নাকি আপনি নতুন করে বলবেন যে আচ্ছা আমার বয়স 10 বছর বেড়ে গেছে, তো আমি এখন এটার বয়স 10 বাড়িয়ে দিব, 13.1416? এটা কি সম্ভব? সম্ভব না। তো এরকম যেগুলো একদম ফিক্সড সেগুলাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে বলা হচ্ছে কনস্ট্যান্ট দুই ধরনের আছে, একটা হলো নিউমেরিক কনস্ট্যান্ট এবং ক্যারেক্টার কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্টের মধ্যে আছে ইন্টিজার কনস্ট্যান্ট, যেগুলা পূর্ণ সংখ্যা আর কি বলা হচ্ছে, পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। এবং রিয়েল কনস্ট্যান্ট হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এই যে আমরা যেমন ডিফাইন করি ইন্ট, এরকম করা যায় ফ্লট কি? এগুলো হলো ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ দশমিক নাম্বার, 1.2, 1.7 ইত্যাদি, এগুলাকে বলা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো সেটা এখানে দেখাচ্ছে। তারপরে ক্যারেক্টার কনস্ট্যান্ট কি? যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, এগুলাকে বলা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট বা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। এবং স্ট্রিং ক্যারেক্টার, এইগুলা দিয়ে যখন আপনি ওয়ার্ড বা সেন্টেন্স তৈরি করবেন সেগুলোকে বলা হচ্ছে স্ট্রিং। যেমন ABC, এটা একটা স্ট্রিং, ডাবল কোটেশন দিয়ে বোঝানো হয়। তো এটা একটা কনস্ট্যান্ট। এখানে একটা দেখুন, এ দিয়েছে ডাবল কোটেশনের মধ্যে যখন দিয়েছে তখন এটাকে আমরা স্ট্রিং হিসেবে কাউন্ট করব। আর যদি এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকতো তাহলে আমরা এটাকে বলতাম সিঙ্গেল ক্যারেক্টার বা ক্যারেক্টার কনস্ট্যান্ট। এই পার্থক্য কেন? আমাদের সিনট্যাক্স অনুযায়ী ডাবল কোটেশনের মধ্যে যাই থাকুক সেটা ব্যাপার না, আপনি 2-3টা
লেটার দিচ্ছেন নাকি একটা লেটার দিচ্ছেন, যাই দিচ্ছেন না কেন সেটাকে স্ট্রিং হিসেবে কাউন্ট করা হবে। আর স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র একটা লেটার আপনি রাখতে পারবেন। আপনি যদি এমন লিখতে চান ABC, এটা একটার মধ্যে রাখেন তাহলে আপনার ইরর দেখাবে, কারণ সিঙ্গেল কোটেশনের মধ্যে শুধুমাত্র একটা ক্যারেক্টার রাখা যাবে, কিন্তু ডাবল কোটেশনের মধ্যে আপনি চাইলে একটাও রাখতে পারেন, একাধিকও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন এই জিনিসটা আপনি এখন বুঝবেন না, এই পয়েন্টটা, কারণ এটা একটা অ্যাডভান্স জিনিস। সেটা হলো যখন আপনি ভ্যারিয়েবল ডিফাইন করবেন, একটা ভ্যারিয়েবল দিলেন, সেই ভ্যারিয়েবলটা আপনার মেমোরিতে কিছু জায়গা দখল করবে, 4 বাইট 8 বাইট এ ধরনের জায়গা দখল করবে। কিন্তু আপনি যখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবেন, কনস্ট্যান্ট কোনো জায়গা দখল করবে না আপনার স্টোরেজে। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে এইভাবে যে আপনি একটা পাই লিখেছেন, পাই =1416 লিখেছেন, এটা আপনি অ্যাসাইন করে দিয়েছেন, শেষ। এখন আপনি যত জায়গায় পাই ইউজ করবেন, যেমন মাই নেম ইজ পাই, এটা আপনি লিখলেন, এটা লিখে যখন আপনি রান করতে যাবেন তখন কি হবে, এই যে পায়ের জায়গায় অটোমেটিকলি এই নাম্বারটা বসে যাবে, পাই প্রিন্ট হবে না, জাস্ট এখানে এই নাম্বারটা রিপ্লেস হয়ে যাবে। এই রিপ্লেসের কাজটা করবে কনস্ট্যান্ট হলে, যার কারণে কোনো মেমোরি লোকেশনের দরকার হয় না, ওর মেমোরি থেকে খুঁজতে যাবে না যে পায়ের মান কি আমি মেমোরিতে সেভ করেছিলাম, সেসব কিচ্ছু দেখতে যাবে না। ও সিম্পলি যেখানে পাই আছে সেখানে ওটা রিপ্লেস করে দিবে, তখন হয়ে যাবে মাই নেম ইজ 3.1416। এটাই আমাদের কাজ হচ্ছে কনস্ট্যান্টের। এখন আমরা মুভ অন করি। এখন ক্যারেক্টার কনস্ট্যান্টের মধ্যে কিছু স্পেশাল জিনিস আছে, এগুলো আমাদের দরকার হয় না, তবুও জানার জন্য আপনি পড়তে পারেন, যেটার মধ্যে কয়েকটা দরকার আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, আর সবগুলো যদি জানার দরকার হয় আপনি দেখে নিন ভিডিওটা পজ করে। তো এখানে আছে নিউ লাইন। আপনি যখন প্রোগ্রামে এক্সিকিউট করবেন তখন একটা নতুন লাইন দরকার হলো, যে এখানে লিখলেন, এখানে একটা নাম্বার দরকার হলো, আমরা এই লাইনটা স্কিপ করতে চাচ্ছি বা এখানে একটা লাইন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। \n, ব্যাকস্ল্যাশ কি, এই যে গাড়ি নামছে এমন বোঝাচ্ছে, আর // কি, গাড়ি উঠছে, এরকম আমাদের বুঝিয়েছিল আমাদের সাব্বির মাহমুদ স্যার। তো গাড়ি নামছে এটা বোঝালে ব্যাকস্ল্যাশ, এটা দিলে // এটা মনে রাখতে হবে। তো আমাদের যেসব কনস্ট্যান্ট আছে, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, এগুলো স্পেশাল কনস্ট্যান্ট, এগুলাকে আমরা ব্যাকস্ল্যাশ লিখি আগে। তারপরে আমাদের কোনটা লাগবে, এই যে এটা ব্যাকস্ল্যাশ, \\, এটা দিয়ে আমরা কমেন্ট দিই। আমরা শুরুতে কি বলেছিলাম, কমেন্ট দিলে এটাও করা যায়, এটার মধ্যে কমেন্ট লেখা যায়, অথবা এটা দিয়েও কমেন্ট লেখা যায়। দুটার মধ্যে পার্থক্য কি, এই যে \\, দিলে এখানে আপনি শুধুমাত্র এক লাইন কমেন্ট লিখতে পারবেন, আর \\, এটা দিলে এর মধ্যে আপনি যত লাইন ইচ্ছা আপনি কমেন্ট লিখতে পারবেন, অর্থাৎ এটা মাল্টিপল লাইন কমেন্ট যখন লিখতে হবে তখন এই ফরম্যাটে লিখতে হয়, আর যখন এক লাইনেই শেষ হয়ে যাচ্ছে আপনার কাজ তখন আপনি \\, লিখবেন। আপনি চাইলে এটার মধ্যেও এক লাইনেও লিখতে পারেন, কিন্তু এটা এফিশিয়েন্ট না, কারণ আপনি এত কিছু লিখবেন শুধুমাত্র এক লাইন কমেন্ট করার জন্য, কেমন, তার থেকে আপনি 2টা ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন, শেষ কাহিনী। এটা লাগে। আর লাগে এই যে নাল ক্যারেক্টার মানে কিছুই নাই, এর মধ্যে কিছুই নাই, কিন্তু কিছুই নাই কেন লাগবে এটা যখন আমরা স্ট্রিং পড়ব তখন জানতে পারব। এখন আসি ভ্যারিয়েবল কি জিনিস, এটা একটা আইডেন্টিফায়ার যেটার ভ্যালু চেঞ্জ করা যায়। ওই যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, আমার ভার্সিটিতে নাম, স্কুল কলেজে নাম ছিল সৌরভ, এখন নাম হয়ে গেছে শাহিদুর। এই যে নামটা যে চেঞ্জ করা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে সাম আগে ছিল 0, এটা আমাদের অ্যাসাইন করা হয়েছে। এই যে যেমন সাম একটা ভ্যারিয়েবল, এটা দিয়ে অ্যাসাইন করা হচ্ছে 0। এটাকে সবসময় আমাদের প্রোগ্রামে রাইট থেকে লেফটের দিকে পড়া হয়, অর্থাৎ 0 রাখা হচ্ছে কোথায়, সাম নামক একটা ভ্যারিয়েবল। এই যে অ্যাসাইন মানে রাখা হচ্ছে, এবং প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে একটা সেমিকোলন ব্যবহার করা হয়। তো এটা হলো সিনট্যাক্স। তো যাই হোক, এটা আমরা দিলাম। এখন সেটা আবারও আমরা
অ্যাসাইন করছি, মানে আগে 0 ছিল আবার একইভাবে 5 অ্যাসাইন করছি। এখন আমার সামের মান হয়ে গেছে 5। এই যে চেঞ্জ করতে পারলাম, এটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েবল। তারপর এখানে বলেছে যে মেমোরি লোকেশন, যে একটা মেমোরি যখন করব, আমরা যখন র্যাম ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, আমরা অলরেডি পড়িয়েছি কম্পিউটার ফান্ডামেন্টালসে, আপনি লেকচারগুলো দেখে আসতে পারেন। তো এখানে শর্টকাটে বোঝাচ্ছি যে মেমোরিতে যখন আপনি ভেরিয়েবল কল করবেন তখন মেমোরিতে একটা লোকেশন সে নিয়ে নিবে। মেমোরি অর্থাৎ আপনার র্যামে একটা লোকেশন নিয়ে নিবে, নিয়ে সেখানে সে কিছু একটা লিখবে, যেটা আপনি এখানে রাখবেন সেটাই সেখানে লিখবে। তো যেহেতু আমরা শুরুতে নিয়েছিলাম একটা লোকেশন, একটা ভেরিয়েবল নিয়েছিলাম এবং তার মধ্যে রেখেছিলাম 0, এই যে 0 রাখলাম। 0 রাখার পরে আবার যখন আমি অ্যাসাইন করলাম নতুন করে 5, ওই যে 0টা রিপ্লেস হয়ে ওখানেই 5 এসেছে, একই জায়গার মধ্যে জাস্ট রিপ্লেস হয়ে গেল। এই কাজটাই করে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল, ওই যে আমাদের যে কিছু শর্ত ছিল, এই যে আইডেন্টিফায়ার, ভেরিয়েবল যেহেতু একটা আইডেন্টিফায়ার, তো এখানে যে নিয়মগুলো ছিল এই নিয়মগুলো ফলো করতে হবে যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো তার জন্য এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে ঠিক আছে যে আমরা ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে, মাঝে কোনো হোয়াইট স্পেস নেই, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। এখানে কেন ঠিক আছে এটা আপনি এটা পড়লে বুঝতে পারবেন যে কেন ঠিক আছে। এটা ইনভ্যালিড, কেন ইনভ্যালিড অবশ্যই এটা পড়লেই বুঝতে পারবেন। তো যদি কোনোটা বুঝতে না পারেন কমেন্টে জানিয়েন আমাকে, আমি বোঝানোর চেষ্টা করব। এখন আসে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপ কি? এই যে আমরা ভেরিয়েবল নিচ্ছি, এটাকে আমি এইভাবে বুঝাই সচরাচর। ভেরিয়েবল হলো একটা বালতি। বালতি কি করে? বালতির ভিতরে আমরা কিছু রাখবো। এখন প্রত্যেকটা বালতির আমরা নাম দেই, প্রত্যেকটা বালতিতে আমরা নাম নিয়েছি। এই বালতিতে আমরা দেখা যাচ্ছে পানি রাখছি, তাহলে এই বালতির গায়ে আমরা কি লিখব? পানি লিখছি, ওয়াটার। তাহলে এমন লিখব, ওয়াটার আছে এই বালতিতে, কতটুকু ওয়াটার? 5 লিটার। এভাবে লিখলাম। এটাতে আমরা কি বোঝাচ্ছি? এ একটা বালতি, বালতির নাম এ, বালতিতে আমরা কি রাখছি? পানি রাখছি, কতটুকু পানি রাখছি? 5 লিটার। এভাবে এখানে কি রাখছি? বালু রাখছি, ধরা যাক বালু রাখছি, তাহলে বালু রাখছি কিসে? বিতে রাখছি। অ্যাসাইন মানে বোঝাচ্ছি, পরিমাণ বোঝাচ্ছি যে ওখানে কি রাখছি। আসলে এটা দেখা যাচ্ছে 10 কেজি, 10 কেজি বালু রাখছি। এই যে আমরা বলে দিচ্ছি, এটাকে ভেরিয়েবল বলা হচ্ছে। এই যে ভেরিয়েবল মানে বালতি, যে বালতি সেটাকে আমরা ভেরিয়েবল বলছি। এই যে ভেরিয়েবল রাখছি তার ভিতরে কি রাখছি এই জিনিসটা আমাকে আগেই বলে দিতে হয়। আমি যেহেতু বলে দিয়েছি বালু, এর মধ্যে এখন আমি বালু ছাড়া আর কিছু রাখতে পারবো না। এই বালতির মধ্যে শুধুই বালু। বালু খালি করে আমি আরও বেশি বালু রাখতে পারি, কম বালু রাখতে পারি, কিন্তু বালুই রাখতে হবে। এই যে পানি, এর মধ্যে পানিই রাখতে হবে। 5 লিটার থেকে আমি 10 লিটার পানি রাখতে পারি, অথবা 2 লিটার পানিতে নামিয়ে আনতে পারি, কিন্তু এর মধ্যে পানি ছাড়া কিছু রাখা যাবে না। এই যে শুরুতে যে আমরা বলে দিচ্ছি যে কি রাখতে হবে, এটাকেই বলা হচ্ছে ডেটা টাইপ। বুঝতে পেরেছেন? এখন আমাদের ডেটা টাইপ আছে 5 ধরনের ডেটা টাইপ আছে আমাদের সিতে। একটা হলো কার। কারের ফুল মিনিং হলো ক্যারেক্টার, যেটা আমাদের জায়গা দখল করে 1 বাইট। যেমন এক্সাম্পল, এই যে এ কি, এখন আমি ডিফাইন করার জন্য কি বললো, এই যে রাখছি, কি রাখবো এর মধ্যে? CH, এই যে এটা আমাদের বালতি কন্টেইনার, এর মধ্যে রাখবো আমরা এ নামক। এবং যেহেতু স্টেটমেন্ট শেষ, এজন্য আমরা এখানে আমাদের যা ক্যারেক্টার দিলাম, দিয়ে আমাদের সেমিকোলন দিলাম, দেওয়ার পরে শেষ আমার এখানে কাহিনী। এভাবেই আমরা ক্যারেক্টার রাখবো। ইন্টিজার, ইন্ট দিয়ে বোঝানো হচ্ছে, এবং এটা আমাদের মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে। এবং এক্সাম্পল কি? এগুলা। তাহলে কি দেখা যাচ্ছে যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এই যে শুরুতে আমাদের বলে দিতে হবে যে আমরা কি রাখবো ওই বালতিতে। তারপরে দেখা যাচ্ছে আমি নাম্বার লিখছি, বালতির নাম দিয়েছি নাম্বার, তার মধ্যে রাখছি কি 12।
শেষ আমার স্টেটমেন্ট, সেমিকোলন দিয়ে দিলাম, এভাবেই আর কি। তারপরে একইভাবে ফ্লোট দিয়ে ফ্লোটিং পয়েন্ট, যেটা আমাদের জায়গা দখল করে 4 বাইট, এবং ফ্লোটিং পয়েন্ট মানে কি দশমিক। তারপরে ডাবল হলো ডাবল ফ্লোটিং পয়েন্ট, যে দেখা যায় যে অনেক সময় যে দশমিকের পরে আপনি কতগুলা নেবেন এটা নির্দিষ্ট না, অনেক বড় সংখ্যা যখন নিতে হবে দশমিকের পরে, তখন এই ফ্লটের মধ্যে জায়গা হবে না, যেহেতু 4 বাইট জায়গা নিচ্ছে, এই জায়গার মধ্যে ভরে যাবে, আর জায়গা হবে না, তখনই আমাদের ডাবল নিতে হবে। ডাবল নিলে অনেক বড় নাম্বার নিতে পারবেন। আর যখন দেখা যাচ্ছে 3.1416 এইটুকুই শেষ আপনার, তখন আপনি ফ্লটের মধ্যে রাখতে পারবেন। আর যখন পুরো ভ্যালুটা নেবেন, পায়ের মান কিন্তু অনেক বড়, ওই পুরোটা যখন নিতে যাবেন তখন আপনার ডাবল নিতে হবে। তারপরে আসে ভয়েড হলো ভ্যালুলেস কীভাবে? এর কোনো ভ্যালু নেই, এর কোনো জায়গাও দখল করে না, এর কোনো এক্সাম্পলও নেই, জাস্ট আসে থেকেও নেই, এরকম অবস্থা। এটাগুলা ডেটা টাইপ। তো একইভাবে এখানে ওইটাকে এক্সপ্লেন করা হয়েছে যে ভয়েড, ইন, ক্যারেক্টার, ফ্লট, ডাবল ইত্যাদি। এখন ডেটা টাইপের মধ্যে আরও কিছু ভাগ আছে, যেমন ক্যারেক্টারের মধ্যে ভাগ আছে, কার আছে, সাইন কার আছে, সাইন কার্ড দিয়ে প্লাস মাইনাস বোঝায় আর কি, সাইন আনসাইন্ড, ইন্টিজার আছে, ইন্টিজার সাইন্ড আনসাইন্ড। যেমন ধনাত্মক নাম্বার রাখতে গেলে শুধুমাত্র প্লাসের মধ্যে রাখলে হচ্ছে, যে আপনি সাইন ইন্টিজার যদি লেখেন তাহলে তার মধ্যে শুধুমাত্র সাইন দিতে হবে, আপনি সাইন দিলে -1, -2, -3, +1, +2 এরকম রাখতে পারবেন, এটা হলো সাইন্ড, মানে সাইন সহ। আর যখন আপনি শুধুমাত্র আনসাইন দিবেন, কোনো সাইন নেই, তখন এটা সরাসরি পজিটিভ নাম্বার ধরে নেবে, এটা বোঝা যাবে যে এটা পজিটিভ নাম্বার। তারপর আপনি শর্ট লিখতে পারেন, যেহেতু ইন্টিজার, দেখুন ইন্টিজার আমাদের 2 বাইট জায়গা দখল করছে, কিন্তু এমন হতে পারে যে আপনি মাত্র একটা সংখ্যা স্টোর করবেন, এতে শুধুমাত্র 7 স্টোর করলেন, তো 7 যেহেতু স্টোর করলেন, তাহলে আমার অত 2 বাইটের জায়গা দখল করার দরকার নেই, অত বেশি জায়গা দখল করার দরকার নেই, আমরা এফিশিয়েন্ট হব। আমাদের প্রোগ্রামার হওয়ার মূল শর্ত হলো এফিশিয়েন্ট হতে হবে। এখন এফিশিয়েন্ট হতে গেলে আপনার কম স্টোরেজ ইউজ করতে হবে। তো কম স্টোরেজ ইউজ করার জন্য আমরা এখানে শর্ট ইউজ করতে পারি। শর্ট ইউজ করলে এই যে আমাদের যে 2 বাইট ছিল এটাকে অর্ধেক করে দিবে, দিয়ে 1 বাইট করে দিবে, তার মানে স্টোরেজ সেভ হবে। এভাবে শর্ট। এবং লং একইভাবে কি করবে, ডাবল করে দিবে, যতটুকু দরকার তাতে হচ্ছে না, আরও বেশি আমরা রাখতে যাচ্ছি, তখন ডাবল 2 বাইটকে করে দিবে 4 বাইট, অর্থাৎ ন্যাচারালি 2 বাইট জায়গা দখল করে। যদি আমি শর্ট লাগাই, ইন্টের আগে শর্ট লিখে দিই, তাহলে এটাকে 1 বাইট করে দিবে, আর যদি লং দেই তাহলে এটাকে ডাবল করে দিবে বা 4 বাইট করে দিবে। এটা হলো ডিভাইড 2 × 2। একইভাবে ফ্লটে আছে, ডাবল আছে, লং ডাবল আছে, তারপর আছে ভয়েড। তো এখানে কিছু দিয়েছে, এটা হলো আমাদের যে জায়গা দখল করে সেটা হলো কত বিটের সিস্টেম তার উপর ডিপেন্ড করে। তো এখানে 16 বিটে দেওয়া হয়েছে, সংখ্যাগুলো আপনারা পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। তারপর এখন আসে আমাদের অপারেটর। তো এখানে আমাদের প্রথম লেকচারটা শেষ করছি, যেহেতু অনেক বড় লেকচার হয়ে গেল। তো এটা আমরা পরবর্তী দিন কন্টিনিউ করব লেকচার 2-তে। তো ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এতক্ষণ যেহেতু আমাদের সাথে ছিলেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, অথবা পরের ভিডিওতে আমাদের বলার চেষ্টা করবেন, আপনার সকল প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমি ছিলাম শাহিদুর রহমান, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।